বাসে উঠে পিছনে গিয়ে একটা সিটে বসলাম, বসে বাইরে তাকিয়ে রইলাম। একটু পর সামনের বাস স্টেশন থেকে একটা মেয়ে উঠল। স্বাভাবিকভাবে মেয়েটার দিকে তাকালাম, তারপর চোখ ফিরিয়ে নিলাম। আবার বাইরে তাকিয়ে আছি, একটু পর আবার মেয়েটার দিকে তাকালাম, ভালো করে তাকালাম। বাহ, কি সুন্দরী একটা মেয়ে, পরীর চেয়ে সুন্দর মনে হচ্ছে। মেয়েটা সুন্দর একটা নেকআপ পরে আছে, কালো নেকআপ, কালো বোরকা, পুরো কালো নেকআপে ঢাকা মুখটা, মধ্যে চোখটাকে সাদা দেখাচ্ছে। আরে মিয়া, কখন থেকে ডাকছি, ভাড়া দেন। এই নেন। হেল্পার একটু সামনে গিয়ে মেয়েটার কাছ থেকে ভাড়া চাইলো। আপা, ভাড়া দেন। এই নেন। ভাড়া কিন্তু 10 টাকা। 10 টাকা কেন? সবসময় তো 5 টাকা করে, এখন কেন 10 টাকা দিতে হবে? আমরাও তো এখান থেকে গাড়ি চালাই। বিষয়টা আমার নজরে গেল। আমি সিট থেকে উঠে মেয়েটার কাছে গেলাম, গিয়ে বললাম, কি সমস্যা? দেখেন না ভাই, 5 টাকার ভাড়া 10 টাকা চাচ্ছে। হেল্পার সে কিন্তু আমার পরে বাসে উঠছে, নামবে আমার আগে। আমি ভাড়া দিলাম 5 টাকা, আর ওনার কাছ থেকে চাচ্ছেন 10 টাকা। আপনার সমস্যা কি? হেল্পারকে নামার স্টেশন বলার সময় আমি শুনি কোন স্টেশনে নামবে। সরি স্যার। মেয়ে মানুষ পাইলে বেশি ভাড়া নিতে ইচ্ছে করে না? চর থাবড়া দুইটা লাগাইলে আর মন চাইবে না। সরি স্যার, আর হবে না। এই বলে হেল্পার চলে গেল। আমি আমার সিটে এসে বসলাম, বসে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমি মেয়েটার চোখের দিকে তাকাই। দুজনের চোখ একসাথে হয়। মেয়েটা চোখ সরিয়ে ফেলে, সামনের এক স্টেশনে মেয়েটা নেমে যায়। আমি আনাস, ঢাকাতে থাকি। আসলে ঢাকাই আমার সব, ছোটবেলা থেকে এখানে, বাড়ি নরসিংদী। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, আমার এই পৃথিবীতে আমার বোন ছাড়া কেউ নাই। আমার বয়স যখন 18, তখন এক অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা যায়। আমি আর আমার ছোট বোন একসাথে বড় হয়েছি। আমার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে বোনকে বিয়ে দিয়ে দেই। আমি এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কদিন আগে মাত্র চাকরিটা পাইছি, বেতন 25,000। আমার বাসায় আমি একাই থাকি। বুয়া এসে রান্না করে দিয়ে যায়। আর আমার সবচেয়ে কাছের জিনিস হলো সিগারেট। প্রতিদিন 10 থেকে 15টা সিগারেট না খেলে হয় না। ছোট বোন কত বলল বিয়ে করে ফেলতে। আমি বললাম দেখা যাক। চাকরি পাইছি 1 মাস। 1 মাসের মাথায় বাস দিয়ে যাচ্ছিলাম, তখন মেয়েটাকে দেখলাম। আমি আমার স্টেশনে এসে নেমে অফিসে চলে যাই। অফিসে আমার কাজ হচ্ছে কাগজপত্র আনা নেওয়া করা। কাজটা একটু কঠিন হলেও আমার করতে ভালোই লাগে, কারণ সবার সাথে কথা বলা যায়, সবার সাথে মজা করা যায়। অন্যান্য দিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আমি ভাবতেছি মেয়েটার কথা। মেয়েটা কি অপরূপ সুন্দর, তার সাথে কি আবার দেখা হবে? ধুর, আমারই ভুল হয়েছে। মেয়েটার বাড়ি কোথায় নেমে সেটা দেখার দরকার ছিল। সে কি আর সামনে পড়বে? এই বলে আমি একটা সিগারেট ধরাইয়া খেতে থাকি। পরদিন আমি বাস দিয়ে যাই, না মেয়েটার বাসে উঠলো না। এইভাবে আরও 15 দিন চলে যায়। আস্তে আস্তে তার চেহারাটা মন থেকে উধাও হয়ে যাচ্ছে। 15 দিনে যতবার বাসে উঠছি, 1 সেকেন্ডের জন্য এই মেয়েটার কথা মনে পড়ছে। 16তম দিনের মাথায় আমি বাস দিয়ে যাচ্ছি। বাসের ঠিক মাঝখানে বসে আছি। যেই স্টেশন থেকে মেয়েটা উঠছিল, সেই স্টেশন থেকে একটা মেয়ে উঠলো বাসে। আমি স্বাভাবিকভাবে মেয়ের দিকে তাকাই, তাকিয়ে চোখ ফিরিয়ে নেই। আমার কি যেন মনে পড়লো, আবার তাকাই মেয়েটার দিকে, ভালো করে তাকাই। আমার মুখটা উজ্জ্বল হয়ে যায়। আরে এ তো ওই মেয়েটা। মেয়েটা আস্তে আস্তে আমি যেই সিটে বসলাম, সেই সিটের সামনে এসে দাঁড়ালো। বাস ভর্তি মানুষ, কোনো সিট খালি নাই। এবার ভালো করে মেয়েটাকে দেখলাম, মনে হয় হাঁপাচ্ছে। আজকে মেয়েটা আগে ড্রেস পরে আসে, তাই চিনতে কষ্ট হলো না। আমি সিট থেকে উঠে বললাম, আপনি এখানে বসেন। না, আমি ঠিক আছি, অসুবিধা নেই, আপনি বসেন। না প্লিজ বসেন। মেয়েটা আস্তে আস্তে বসলো, বসে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম। মেয়েটা বসার সময় আমার সামনে দিয়ে যায়। সেই সময় মেয়েটার শরীরে পারফিউমের গন্ধ নাকে আসে। বাহ, কি সুন্দর গন্ধ। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম, দেখে মনে কি যেন ভাবতেছে। আমি বুঝলাম মনে হয় আমাকে চিনতে পারছে। কাছ থেকে বুঝতে পারলাম মেয়েটার বয়স 25-26-এর ভিতরে হবে, আমার থেকে বড়। দূর, এখন কি হয়েছে, ভালো লাগছে সেটা বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 25 বছর বয়সে 40 বছর বয়সী মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছে। এসব চিন্তা আমি করতেছি। এই যে একটু সাইড দিবেন। শিওর শিওর। আজকে মেয়েটা কোথায় যায় সেটা আমি দেখবই। তাই আমিও নেমে যাই মেয়েটার পিছনে। নেমে এক দোকানে গিয়ে সিগারেট কিনে ধরাইলাম, আর মেয়ের দিকে চোখ রাখতেছি। দেখলাম মেয়েটা একটা রিক্সা উঠলো। আমি একটা রিক্সা ডাক দিয়ে বললাম, ওই রিক্সা যাবেন? যাব। কোথায় যাবেন? সামনে রিক্সাটা দেখতেছো না, ওই ফলো করো। রিক্সাওয়ালা ঠিক মতোই সামনে রিক্সাটাকে ফলো করছে। 10 মিনিট যাওয়ার পর মেয়েটা রিক্সা থেকে নেমে একটা ব্যাংকে ঢুকে গেল। আমিও মেয়েটার পিছন পিছন ব্যাংকে ঢুকলাম। দেখি মেয়েটা ব্যাংকের একটা অফিসে গিয়ে চেয়ারে বসলো। আমি বুঝলাম তাহলে মেয়েটা এখানে কাজ করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অফিসের আর 5 মিনিট বাকি। আমি তাড়াতাড়ি অফিসে যাই, গিয়ে
অফিসের কাজ শেষ করে গেলাম সেই ব্যাংকে। গিয়ে একটা ফর্ম নেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। ফর্ম ফিল আপ করে বললাম কোথায় জমা দিব, বলল ওইখানে। আমি সেখানে গেলাম, গিয়ে ছেলেটির দিকে তাকালাম। আমি বললাম, এই নেন স্যার। স্যার না, ভাই বলবে। ওকে। ভাই আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, পরে বলল ওই যে অফিসটা দেখছেন সেখানে গিয়ে দেখবেন একটা মেয়ে বসা আছে, তার কাছে এটা জমা দিবেন। কথাটা শুনে আমার মুখটা উজ্জ্বল হয়ে গেল। আরে এ তো ওই অফিস যেখানে আমার ভালো লাগার মানুষটা বসে আছে। আমি ফর্মটা নিয়ে সেই অফিসের সামনে গেলাম। কথাটা শুনে আমার মুখটা উজ্জ্বল হয়ে গেল। আরে এ তো ওই অফিস যেখানে আমার ভালো লাগার মানুষটা বসে আছে। আমি ফর্মটা নিয়ে সেই অফিসের সামনে গেলাম, গিয়ে দেখি চুপচাপ বসে আছে। আমি বললাম, আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। আমি বসে মেয়েটাকে ফর্মটা জমা দিলাম। মেয়ে বলল, সব ঠিক আছে, এইখানে একটা স্বাক্ষর দেন। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা কি বলল সেদিকে কোনো খেয়াল নাই। কাছ থেকে তোমাকে কত সুন্দরী দেখাচ্ছে। ইস, তুমি নেকাবে ঢাকা মুখে কত সুন্দরী। আর না জানি তোমার চেহারা কত সুন্দর হবে। দূর, সেটাই তো জানা হলো না তুমি কি বিবাহিত নাকি না। এই যে হ্যালো মিস্টার, কি ভাবছেন আর কাকে এভাবে দেখছেন? এই যে হ্যালো। মেয়েটার কথায় আমি জগতে ফিরে আসি। আপনাকে দেখছি। সরি, কাকে দেখছেন? বললাম তো আপনাকে। সরি কেন? ভাবলাম একটু প্রশংসা করি। ভাবতেছিলাম একটা মেয়ে এত সুন্দরী কি করে হয়। কোন মেয়ে? জি আপনি। থ্যাঙ্কস, আপনাকে কোথায় যেন দেখেছি। কোথায়? এমন ভাব ধরলাম যেন কিছুই জানি না। মেবি বাসে। ও, মনে পড়েছে, তাহলে ওই মেয়েটা আপনি ছিলেন। থ্যাংক ইউ সিট দেওয়ার জন্য। ওয়েলকাম। আপনার নামটা জানতে পারি? শিওর, আমি সুমাইয়া। অ্যান্ড ইউ? নাইস নেম, আমি আনাস। থ্যাঙ্কস, এখানে একটা স্বাক্ষর দেন। ওকে, আমি স্বাক্ষর দিলাম। আর 2 দিন পরে এসে ক্রেডিট কার্ডের অর্ডার দিয়ে যাবেন। আর আপনি ব্যাংকে এখন থেকে লেনদেন করতে পারবেন। ওকে। আমি সুমাইয়ার চোখের দিকে তাকিয়ে চলে আসি। আমার কি যে ভালো লাগতেছে। মেয়েটার কি সুন্দর ব্যবহার, কথাবার্তা কি সুন্দর। তার চেহারাটা না জানি কত সুন্দর হবে। যেহেতু আমার থেকে বড়, তাহলে বিয়ে করে ফেলতে পারে। তাহলে আমার সব প্ল্যান, এত কষ্ট সব শেষ হয়ে যাবে এক নিমিষে। কাকে জিজ্ঞেস করব? ব্যাংকের কাউরে চেনা জানা মনে হচ্ছে না, সবাই অচেনা। না, সুমাইয়াকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু কি করে, বাড়িটা কোথায় জানতে পারলে ভালো হতো। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, ব্যাংক কখন বন্ধ হয়? লোকটা বলল বিকাল 4টায়। তাহলে 4টার সময় সুমাইয়াকে ফলো করতে হবে। আমি বাসায় চলে আসলাম অন্যদিন ফলো করব বলে। এসে একটা ঘুম দিলাম। সুমাইয়া ভাবতেছে, আনাস মনে হয় আমারে ফলো করতেছে। না হলে তার সাথে বাসে 2 দিন দেখা, 2 দিনই আমাকে হেল্প করলো। সে কি আমাকে ফলো করে এই ব্যাংকে উপস্থিত হয়েছে? ধুর, একটা ভালো মানুষ সম্পর্কে কি আজে বাজে চিন্তা মাথায় আসছে। আর আমাকে ফলো করলে আর কি হবে? আমার সম্পর্কে যখন ভালো করে জানবে তখন আর উধাও হয়ে যাবে। তার কারণ আমি বিধবা। বিধবা শব্দটা শুনে পালিয়ে যাবে। হ্যাঁ, সুমাইয়া বিধবা। 3 বছর আগে স্বামী মারা যায়। সুমাইয়ার বয়স 26, তার বিয়ে হয়েছিল 23 বছর বয়সে। এর 1 মাস পর এক দুর্ঘটনায় স্বামী মারা যায়। তারপর আর বিয়ে হয় নাই। একটা ছেলে পিছন পিছন ঘুরছে। যখন শুনছে বিধবা তখন উধাও। তাই সুমাইয়া ঠিক করলো আর বিয়ে বসবে না। সারা জীবন স্বামীহারা হয়ে থাকবে। সুমাইয়া বাপের বাড়িতে থাকে। সুমাইয়ার মা বাবা আছে, একমাত্র মেয়ে তার বাবা মার। সারা দিন ঘরে বসে থাকতো সুমাইয়া, তাই চাকরি করে সময় কাটায়। সুমাইয়া অফিসে বসে আছে। তাদের বস মানে ব্যাংক ম্যানেজার সুমাইয়াকে ডাকলো। সুমাইয়া অফিসে যায়। সুমাইয়ার অফিসের বস বলল, তোমার কি মত এখন? জি, কিসের মত? আসলে আসিফ কতদিন আগে তার বউকে ডিভোর্স দিয়ে দেয়। দুজনের সাথে দুজনে কোনোভাবেই মিলে না, তাই দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স শেষ হলে এবার আসিফ নজর দেয় সুমাইয়ার দিকে, কারণ সুমাইয়া বিধবা। তার বিয়ে না হওয়ার সম্ভাবনা বেশি। তাই আসিফ সুমাইয়াকে বিয়ে করার পরামর্শ দিল। জানো না বিয়ে? কাকে বিয়ে? কাকে আবার? আমাকে? ওহ, মনে পড়েছে, ভেবে দেখিনি। আমি তোমার বাড়িতে যাব। না না স্যার, বাড়ি যেতে হবে না। ওকে। সুমাইয়া চলে আসে। কি করবে বুঝতে পারছে না সুমাইয়া। আসিফকে সুমাইয়ার ভালো লাগে না, কারণ সে বয়স্ক। তার বয়স 35-এর উপর হবে। এক মনে বলে না, আরেক মনে বলে হ্যাঁ।
এক মনে বলে না, আরেক মনে বলে হ্যাঁ, কারণ সুমাইয়া তার জীবনে একজনের খুব অভাব বোধ করছে। সেটা সায়েন্সের একটা বিষয় হতে পারে। এই বিষয় সুমাইয়া খুব ভালো করে জানে। আসিফ যখন আরেকবার জিজ্ঞেস করবে তখন তাকে হ্যাঁ বা না করতেই হবে। ধুর, কপালে যা আছে তাই হবে। সুমাইয়া বাড়ি চলে আসে। আমি 2 দিন পর ব্যাংকে যাই, দুপুরের পরে যাতে সুমাইয়াকে ফলো করতে পারি। ব্যাংকে গিয়ে সুমাইয়ার অফিসের সামনে যাই, গিয়ে দেখি তার অফিসে মানুষ আছে 4-5 জন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তারা বের হয় কি না, না বের হচ্ছে না। এতক্ষণ ধরে কথা বলতেছে, আমার ভালো লাগতেছে না। আমি বললাম, আসসালামু আলাইকুম, আসতে পারি? জি, কিসের জন্য? ক্রেডিট কার্ডের অর্ডার কোথায় দিব? মিস্টার শহীদ, দেখেন তো ব্যাপারটা। শিওর। ধুর, কি ভাবছিলাম আর কি হলো। ভাবছিলাম আমাকে ভিতরে আসতে দিবে, কিছু কথা বলবো, কিছু জিজ্ঞেস করব। উল্টো আমাকে পাত্তাই দিল না, যেন আমাকে চেনেই না। অসুবিধা নাই, আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি না। তোমার সব কিছু আমি জানবো। আমি গিয়ে ক্রেডিট কার্ডের অর্ডার দেই আর কিছু টাকা জমা রাখি ব্যাংকে, আর বলবো 20 দিন পরে এসে ক্রেডিট কার্ড নিয়ে যেতে। আমি বাইরে গিয়ে একটা দোকানে গিয়ে বসি, গিয়ে সিগারেট ধরিয়া অপেক্ষা করতে থাকি। 4টার বেশি বেজে যাচ্ছে, কিন্তু বের হচ্ছে না। সিগারেট 5টা খেয়ে ফেলেছি, 5টা বেজে গেছে। আমার নিজের উপর অনেক রাগ হচ্ছে, কারণটা অজানা। সবচেয়ে কঠিন জিনিস হলো অপেক্ষা করা। 7 নাম্বার সিগারেট ধরালাম, তখন সুমাইয়া বের হলো। একটা রিক্সা ডেকে উঠে পড়লো রিক্সায়। আমিও পিছন পিছন ফলো করলাম। বাস স্টেশন গিয়ে বাসে উঠলো, আমি একই বাসে উঠলাম। সুমাইয়ার আড়ালে রইলাম যাতে আমাকে না দেখে। যে স্টেশন থেকে উঠতো সেই স্টেশনে এসে নেমে যায়। আমি যেহেতু জানি, তাই আমি আগেই বাস থেকে নেমে আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকি। একটা রিক্সা ডেকে রিক্সায় উঠলো, আমিও একটা রিক্সায় উঠে বললাম সেই রিক্সাটাকে ফলো করতে। 5 মিনিটের মতো যাওয়ার পর রিক্সা থেকে নেমে যাই। আমি দূরত্ব বজায় রেখে নেমে যাই। নেমে সুমাইয়া একটা গলির ভিতর ঢুকে যায়। আমি পিছন পিছন ফলো করতে থাকি। ভাবছিলাম সে আর দেখবে না আমাকে, কিন্তু না বুঝে ফেলে কেউ তাকে ফলো করছে। তাই হঠাৎ করে পিছনে তাকায়, আমাকে দেখে ফেলে। আমি বাঁচার জন্য মোবাইলে কথা বলার ভাব ধরলাম। সুমাইয়া পিছনে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা নেমে এসেছে, মনে হয় কি যেন মনে করছে। আমি মোবাইলে কথা বলার এমন ভাব ধরলাম যেন সামনে কে আছে তাকে দেখিনি। সুমাইয়া দাঁড়িয়ে রইল। আমি সুমাইয়াকে সামনে দিয়ে চলে যাচ্ছি, এমন সময় সুমাইয়া ডাক দিল, হ্যালো মিস্টার। জি, কোনো হেল্প লাগবে? আপনাকে আমি চিনি। আমিও মনে হয় আপনাকে চিনি। আপনি মিস্টার আনাস না? হ্যাঁ, আপনি নিশ্চয়ই সুমাইয়া। এমন ভাব ধরলাম যেন তাকে অনেক দিন পর দেখলাম। জি হ্যাঁ। আজকে কি আপনি ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই সামনে। সামনে কোথায়? সামনে তো আর রাস্তা নেই। ওই বাড়িটা দেখছেন না, ওই বাড়িটা আমার ছোট বোনের বাড়ি, ওইখানে যাচ্ছি। মিথ্যা বললাম আর কোনো রাস্তা খোলা নাই দেখে। কত তলায় থাকে? 2য় তলায় থাকে। আপনার ছোট বোনের নাম কি? মিম। ফাজলামো করেন না, সব কথাগুলো মিথ্যা বললেন। জি, মিথ্যা কথা না। আবার মিথ্যা বলেন। ওই বাড়ির ওই তলায় আমি থাকি। কি, তাহলে বোন আমাকে ভুল ঠিকানা দিল? দাঁড়ান, তাকে একটা ফোন দেই। দেন। আমি ফোন দিলাম বাঁচার জন্য ঝামেলা থেকে। আমি অন্য নাম্বারে ফোন দিয়ে বললাম, ধরে না, বিজি বলে। মিথ্যা কথা। আমার সামনে আপনার মোবাইলের সেভ করার নাম্বারগুলো ধরেন। আমি না পেরে তার সামনে সেভগুলো নাম্বারগুলো ধরলাম। এই তো মিম, এই নাম্বারে ফোন দেন আমার সামনে। আমি ফোন দিলাম। ফোন ঢুকলে আমার হাত থেকে মোবাইল নিয়ে নেয়। সুমাইয়া কতক্ষণ মিমের সাথে কথা বলে। আমি জানি মিম সব সত্যি বলবে। সুমাইয়ার কথা থেকে আর চোখ থেকে বোঝা যাচ্ছে এখানে থাকলে মনে হয় মায়ের খেতে হবে। পালাই। মোবাইল রেখে দিলাম। এক দৌড়ে রিক্সা ধরে বাসে উঠে সোজা বাড়িতে। সুমাইয়া কথার মধ্যে আনাস দিল এক দৌড়। এমন দৌড় দেখে সুমাইয়া অবাক।
পিছন থেকে ডাক দিল মোবাইল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা। এক দৌড়ে সুমাইয়ার চোখের আড়ালে চলে গেল। সুমাইয়া বাসায় চলে আসে, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। আনাসের মোবাইলটা নিয়ে বসলো, দেখতে ঠিকানা পাওয়া যায় কিনা। সুমাইয়া পুরো মোবাইল খুঁজলো, না কোনো ভিন্ন কিছু চোখে পড়ল না। ফেসবুক, ইনস্টাগ্রাম, না কোনো কিছুই নেই। খালি কয়েকটা ছবি আর কয়েকটা পিকচার আর মিউজিক। সুমাইয়া পিকচারগুলো ভালো করে দেখতে লাগলো। দেখে আনাসের সাথে একটা ছোট মেয়ের ছবি, দুজনে একসাথে দাঁড়িয়ে আছে বাইরে একটা বাসার সামনে। জুম করে বাসার নামটা ঠিকানা দেখে নিল। ভাবলো এটাই মনে হয় আনাসের বাসা, আর মেয়েটা মনে হয় আনাসের বোনের মেয়ের ছবি। ঠিকানা পেয়ে মোবাইলে নোট করে নিল। ভাবলো আগামীকাল সকালে মোবাইল দিয়ে অফিসে যাবে, রাতে ঘুমাতে যাবে। কোনোভাবেই সুমাইয়ার ঘুম আসবে না। খালি আজকে ঘটনা মনে পড়ছে। সুমাইয়া ভাবতিছে, আমি নিশ্চিত আনাস আমারে ফলো করছে। শেষমেশ আর না পেরে ভাগলো। সে আমাকে ফলো করলো কেন? তাহলে সে আমাকে ফলো করে ব্যাংকে যায়, গিয়ে অ্যাকাউন্ট খোলে। সেটা কি আমার জন্য হতে পারে? সে আজকে ফলো করতে করতে বাড়ি চলে আসছে। ধুর, যতই ফলো করুক, যদি ভালোবাসে ও যখন শুনবে আমি বিধবা, তখনই কেটে পড়বে। কোনো বিশ্বাস নেই যতক্ষণ পর্যন্ত আমার মা বাবার কাছে এসে বলতে পারবে আমি সুমাইয়াকে বিয়ে করতে চাই, হোক সে বিধবা। তাহলে একমাত্র বিশ্বাস করা যায় আনাসকে আমার ভালো লেগেছে ঠিক। সে যখন মুস্কি হাসি দিয়ে কথা বলে তখন তাকে খুব সুন্দর দেখা যায়। সন্ধ্যাবেলা কথার প্যাচে পড়ে তখন তার মুখটা দেখার মতো ছিল। আরেকটা জিনিস আমাকে অবাক করছে, আনাস আমার পুরো মুখ না দেখেই আমার পিছন পিছন ঘুরছে। এসব কথা চিন্তা করতে করতে সুমাইয়া ঘুমিয়ে গেল। সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে সকল কষ্ট দূর করে দেওয়ার জন্য দোয়া করে। সুমাইয়া আগে বাসা থেকে বের হয়ে আনাসের বাড়ির ঠিকানা চলে যায়। বাসা পেতে বেশি কষ্ট হলো না। বাসার একজনকে জিজ্ঞেস করলো আনাস কোন তলায় থাকে। কোন আনাস? বাড়িওয়ালা আনাস? এই বাসায় কয়টা আনাস থাকে? আমার জানা মতে একজন, সে বাড়িওয়ালা দ্বিতীয় তলায় থাকে। থ্যাংক ইউ। সুমাইয়া দ্বিতীয় তলায় যায়। দ্বিতীয় তলায় দুইটা ফ্ল্যাট, কোনটায় কলিং বেল টিপ দিবে বুঝে পাচ্ছে না। ডান পাশের ফ্ল্যাটে কলিং বেল টিপ দিল। আমি বাড়িতে এসে কি করব বুঝে পাচ্ছি না। মোবাইলটা উল্টা তার কাছে দিয়ে আসলাম, সিগারেট ধরাইলাম, সিগারেট খাচ্ছি আর চিন্তা করছি এটা কোনো কাজ হলো? যে প্ল্যান করলাম তার হলো উল্টো। আমি আর ব্যাংকে যাবই না কিছুদিন, তার সামনে যাবই না। মেয়েটা কি চালাক, সাথে সাথে আমার চালাকি ধরে ফেললো। মোবাইলের আশা ছেড়ে দেই। নতুন মোবাইল কিনতে হবে না জানি সুমাইয়া মিমকে ফোন দিয়ে সব বলে দেয়। একটা নর্মাল মোবাইল বের করলাম, তোর সিমটা তো নিয়ে আসলাম না, নতুন সিম তুলতে হবে। খিদা লাগছে, বুয়া রান্না করছে না, বাইরে গেলাম নাস্তা করতে। রাত 9টা বাজে। এক রেস্টুরেন্টে ঢুকালাম, গিয়ে কিছু খাবারের অর্ডার দিলাম। আমি খাবার খাচ্ছি, সামনে এসে একটা মেয়ে বলল, বসতে পারি? আমি মেয়েটার দিকে তাকালাম, মুচকি হেসে বললাম, বসো। কি রে, এখানে বসে খাচ্ছস কেন? বাসায় কেউ নাই? মেয়েটার নাম সাফা, আমরা একসাথে কলেজ শেষ করছি। সে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী আর অধিকাংশ ছেলের ক্রাশ ছিল। আমারও তখন ক্রাশ ছিল। আমি প্রপোজ করলে আমাকে অনেক কঠিনভাবে নেগলেক্ট করে। তার কারণ তখন তার পিছনে অনেক ছেলে ঘুরত, আর তার সুন্দরী রূপের প্রশংসা কার সাথে করবে? তাই তাকে যে প্রপোজ করত তাকে অহংকারের সাথে কঠিন কঠিন কথা বলতো। কলেজের এক ছেলের সাথে তার গভীর প্রেম ছিল। ফ্যামিলির অজান্তে সেই ছেলের সাথে বিয়ে করে। ভাবছিল সে ছেলের সাথে সুখী হতে পারবে, কিন্তু হলো তার উল্টো। কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। এই কথা যখন ফ্যামিলির আর এলাকার সবাই জানলো, তখন সে হলো সবার কাছে লজ্জার পাত্র।
তাই আজ পর্যন্ত তার আর কোনো বিয়ে হয় নাই। এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দেখে কোনো ছেলের ক্রাশ হতে পারে কি না। আমার কাছে আসলে আমি তাকে হতাশ করি না। না, তুই জানোস না। কেউ না থাকুক আমি তো আছি। সেটা আমি ভালো করেই জানি। এখন তোর বল, কিছু লাগবো? ওয়েটার, এদিকে আসেন তো, তাকে কিছু খাবার দেন। আমি কিছু খাবো না। নে ধর, পকেট থেকে কিছু টাকা দিলাম। আমি তোরে বলছি টাকা লাগবো? আমার কি দেখে তোর ফকিরনি মনে হয়? কিছু কিছু মনে হয়। ফাজলামো করিস না। তুই তো আমাকে একবার প্রপোজ করেছিলি, এখন কর না আরেকবার। তুই কি আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, ভালোবাসি। তাহলে আমার ফোন ধরিস না কেন? কবে? এই শোন, আমার না ইমিডিয়েটলি এক জায়গায় যেতে হবে। খাবার অর্ডার দিছি, খাবার খেয়ে বাড়ি চলে যাস। আমিও তোর সাথে যাব। না, সেখানে শুধু একজন যাওয়া যায়। আমি উঠে চলে আসলাম। পিছন থেকে ডাক দিল। আমি না শোনার ভাব ধরে চলে আসলাম। আমি বাঁচলাম। এই সাফা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন বলছি শুনুন। যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি সেই রেস্টুরেন্টের পাশে তাদের বাড়ি। এই রেস্টুরেন্টে আসলে বেশিরভাগ সময় তার সাথে দেখা হয়। একদিন রাতের বেলা আমি গেছিলাম খাবার খেতে এই রেস্টুরেন্টে। কোথা থেকে জানি এসে হাজির। বসে কতক্ষণ আজাইরা পেঁচাল পারে। একটু পর বলে, আমার না মাথা ঘুরাইতেছে, দেখ আমার মাথায় হাত দিয়ে। আমি বললাম, বাড়ি চলে যা। আচ্ছা তুই নিয়ে দিয়ে চল। আমি আর সাফা হেঁটে রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়েছি। সে আমার উপর পড়ে গেল আর বলল, অনেক মাথা ঘুরতেছে, আমাকে কোলে নিয়ে বাসায় দিয়ে আয়। কি বলস? মানুষ কি বলবে? তুই চেষ্টা করলে হেঁটে যেতে পারবি। না, দাঁড়াইতে পারতেছি না, ধরস না। আমি না পেরে তাকে কোলে করে বাসায় দিয়ে আসি। আমি জানি সে ভাব ধরছে, কারণ তার শরীরে কোনো তাপমাত্রা নাই। এরপর থেকে তার নাম্বার ব্লক লিস্টে ফেলাইছি, আর খুলি নাই। একটা মেয়েকে প্রপোজ করলে সে যখন কঠিনভাবে ইনসাল্ট করে তখন তার উপর থেকে এমনি মন উঠে যায়, সেরকম সাফার উপর। আমি বাসায় এসে একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে যাই। কলিং বেলের টিপে ঘুম ভাঙে। দরজা খুলে তাকাই। তাকিয়ে আমার চোখ দুটি বড় হয়ে যায়। আমি জীবনে কল্পনা করতে পারিনি এখানে সুমাইয়া আসবে। আমি এই অবস্থায় তাকে মেনে নিতে পারিনি। সাথে সাথে দরজা লাগিয়ে দেই। আবার সুমাইয়া বলল, আরে দরজা লাগান কেন? আমি আপনার মোবাইল দিতে এসেছি। আহ ওহ, 1 মিনিট দাঁড়ান, আমি দরজা খুলছি। আমি শর্ট প্যান্ট পরা ছিলাম। তাড়াতাড়ি শর্ট প্যান্ট চেঞ্জ করে মুখটা ধুয়ে পারফিউম লাগিয়ে দরজা খুললাম আর বললাম, জি এবার ভিতরে আসেন। সুমাইয়া ভিতরে এসে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কাউকে চোখে পড়ল না। আপনি এই বাসায় একা থাকেন? হুম। আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা নাই। 5 বছর আগে এক দুর্ঘটনায় বাবা মা দুজন মারা যায়। সরি। ইটস ওকে। আপনি কি স্মোক করেন? হুম। প্রতিদিন কয়টা? 15-20টা হবে। সেজন্যই তো একটা বাজে গন্ধ আসছে রুম থেকে। ওয়েট, আমি একটা পারফিউম এনে মেরে দিলাম। এখন আর আসবে না। আপনি কি একাই থাকেন এই ফ্ল্যাটে? হুম। পুরো বাড়ি কার? আমার। তাহলে কি আপনি কিছু করেন না? করি একটা চাকরি। এত বড় একটা বাড়ি থাকতে চাকরি করতে হয়? করি টাইম পাস করার জন্য। আর ইউ ম্যারিড? না। এখন বলেন আমাকে কেন গতকাল ফলো করছিলেন? আমি না। আমি আপনাকে ফলো করব কেন? আবার মিথ্যা কথা? বুঝছি, সত্যি কথা বলবেন না, তাহলে আপনার মোবাইল পাবেন না। প্লিজ মোবাইলটা দিয়ে দেন। তাহলে সত্যি কথা বলেন। হ্যাঁ, আমি আপনাকে ফলো করেছিলাম। কেন? সেটা আর কিছুদিন পরে বলি। কেন এখন বললে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই, তবে আর কিছুদিন পরে বলবো। ওকে, নেন আপনার মোবাইল। আমি সুমাইয়ার হাত থেকে মোবাইলটা নেই। একটু বসেন, আমি আসছি। আমি গিয়ে সামান্য খাবার নিয়ে আসলাম। কি দরকার ছিল? আমি খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হইছি। আমি এখন খেতে পারবো না। না, আপনার খেতেই হবে, খান। আমি যাচ্ছি। আমি চলে আসলাম, কারণ তার মুখে নেকাব। আজ সুমাইয়া একটা বেগুনি কালার বোরকা পরেছে আর গোলাপি কালার একটা ওড়না, মুখে স্কার্ট পরে আসলো। কি যে সুন্দরী দেখাচ্ছে, আর চোখে কাজল দিয়েছে। তাকে মনে হচ্ছে পরী। কেন জানি মন চাচ্ছে সুমাইয়ার মুখটা দেখতে। তাই আমি পর্দার ফাঁক দিয়ে তাকাই। তাকিয়ে আমি যা দেখলাম তা মেনে নেওয়ার মতো না। এত সুন্দর চেহারা, সাক্ষাৎ পরী। কি সুন্দর চেহারা। মনে হচ্ছে
ককেশাসের কোনো মেয়ে বসে আছে আমার সামনে। আমি তাকিয়ে রইলাম, কোনো চোখের পাতি ফেলছি না। আমি মনে মনে, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, আর না জানি জান্নাতের হুর কত সুন্দরী। মিস্টার আনাস ডাকে আমি হুঁশ ফিরে পাই। আমি সুমাইয়ার সামনে যাই, গিয়ে বলল, তাহলে আমি যাই। আপনি তো কিছুই খান নাই। আমি তো বলছি আমি খেয়ে এসেছি, আর পানি তো খাইছি। আপনি কি এখন ব্যাংকে যাবেন? হ্যাঁ। ওকে, আবার আসবেন কিন্তু। আপনি তো আমার বাসা চিনছেন, যে কোনো সময় যাবেন। অবশ্যই যাব। তাহলে আমি উঠি? ওকে, চলেন আপনাকে একটা রিক্সা করে দেই। নো থ্যাঙ্কস, আমি পারবো। চলেন। আমি নিচে গিয়ে সুমাইয়াকে রিক্সা করে দেই, সে চলে যায়। আমি বাসায় এসে রেডি হয়ে অফিসে চলে যাই। অফিস করে বাসায় আসি, আমার খালি সুমাইয়ার কথা মনে পড়ছে। মোবাইলটা নিলাম, নিয়ে মোবাইল টিপতেছি, একটা অচেনা নাম্বার চোখে পড়লো। ফোন দিলাম, কেউ ধরলো না। মিম ফোন দিছিল, ব্যস্ততার কারণে ধরতে পারিনি। এখন ফোন দিলাম। হ্যালো, কেমন আছোস? ভালো। ফোন দিছিলি কেন? তোর গতকাল সন্ধ্যায় মেয়েটা কে ছিল? সুমাইয়া। কে এই সুমাইয়া? জানি না, পরে বলবো। তোরে বলছে জাকিয়ে আসতে? ওকে, সময় পেলে আসবো, এখন রাখ। আর আগামীকাল কিন্তু তোকে আসতেই হবে। কেন? তুই না, তোরে যে কি করব, আগামীকাল জাকিয়ার জন্মদিন। ওকে, আসবো। আমি ফোন রেখে দিলাম। ফোন রেখে খাওয়া দাওয়া করে গেলাম সুমাইয়ার বাড়ির দিকে। সুমাইয়ার বাড়ির আশেপাশে ঘুরতেছি। আমি দেখি ছাদে আছে কিনা, কিংবা বেলকনিতে। না, কাউকে দেখা যাচ্ছে না। আর একটু হেঁটে একটা সিগারেট ধরাইলাম, সিগারেট খাচ্ছি আর বেলকনির দিকে তাকিয়ে আছি। কোথা থেকে জানি এক লোক এসে বলল, উপরে কি দেখেন? বাড়িটা দেখতেছি। কেন কিনবেন? এরকম একটা বাড়ি কেনার ইচ্ছা আছে। কিনবেন নাকি? না। তাহলে কি দেখছেন? বাসার সামনে লেখা আছে টু লেট, তাই বাসাটা দেখতেছি, ফ্ল্যাট খালি আছে কিনা। বাইরে থেকে কি দেখবেন? ভিতরে চলেন, আছে 2টা ফ্ল্যাট খালি, আছে 4 তলায়। না, আরেকদিন আসবো, আজকে দেখে গেলাম বাসাটা। আরে চলেন, ফ্ল্যাট ভালো লাগবে। না, অন্যদিন আসবো। আরে চলেন, পরে ফ্ল্যাট বুক হয়ে যাবে। আমি লোকের জোড়াজুড়িতে না গিয়ে পারলাম না। আমি 2য় নাম্বার ফ্ল্যাট যে সুমাইয়া থাকে সেটা জানি। লোকটা আমাকে সোজা 4 তলায় নিয়ে গেল, 2টা ফ্ল্যাট দেখালো, বলল, কেমন লাগলো ফ্ল্যাট 2টা? খুব ভালো। আপনারা ফ্যামিলি ভাড়া নেবেন? না, আমি শুধু একা। আমি তো ব্যাচেলার ভাড়া দেই না। আমি একাই এক ফ্ল্যাট নিয়ে থাকবো। মনে মনে এখান থেকে ছুটতে পারলেই হবে, আমি আর এদিকে নাই। এখন কবে উঠবেন? আর আপনার নাম কি? আমি আনাস আহমেদ। আমি আপনাকে পরে জানাবো, বাড়ি থেকে শিওর হয়ে। তাহলে বাবা, তোমরা নাম্বার নাকি কি বলো জানি না, এগুলো দিক পরে কথা বলা যায়। আমি এগুলো বুঝি না মোবাইল। নাম্বার নেওয়ার কি দরকার, আমি এসেই পরে জানাবো। বাবা, এরকম অনেক বলে চলে যাই, পরে আর আসে না, তাই আমি তোমাকে হারাতে চাই না। আঙ্কেল, আমি আসবো। আচ্ছা বাবা, তুমি চলো আমার ফ্ল্যাটে, আমার মেয়ের সাথে কথা বলে যাও। আঙ্কেল, কত তলায় আপনার ফ্ল্যাট? 2য় তলায়। না থাক আঙ্কেল, আরেকদিন আসবো। আরে চলো। অচেনা লোক আবার 2য় তলায় আসে। কলিং বেল টিপ দিল, সুমাইয়া বলে ডাক দিল। আমি সেই ব্যক্তির পেছনে। একটা মেয়ে এসে দরজা খুললো। মেয়েটাকে দেখে আমি অবাক হই নাই। মেয়েটা হলো সুমাইয়া, কারণ আমি জানি সুমাইয়া 2য় তলায় থাকে, কিন্তু 2য় তলায় ফ্ল্যাট 2টা। এখন সুমাইয়া কোন ফ্ল্যাটে থাকে সেটা বুঝতে পারছিলাম না। সে মুখে ওড়না দেয় নাই, কারণ তার বাবা ডাক দিয়েছে। সাথে যে আরেকজন থাকবে সেটা হয়তো ভাবে নাই। আমি আবার সুমাইয়ার মুখটা ভালো করে কাছে থেকে দেখতে পারলাম। সে কি অপূর্ব রূপ, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। মন চায় সারাদিন তাকিয়ে থাকে। আমাকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দেয় আর মুখ ঢেকে ফেলে। সুমাইয়া, এ হলো আনাস আহমেদ। সে 4 তলায় একটা ফ্ল্যাট ভাড়া নিতে চাচ্ছে, তার সাথে কথা বলতো। বাবা তুমি ভিতরে যাও, আমি দেখছি। আমি এতক্ষণ সুমাইয়ার বাবার সাথে কথা বলছিলাম। সুমাইয়ার বাবা খুব সরল সোজা মানুষ, বুঝলাম। তুই কথা বল। ওকে, তুমি ভিতরে যাও। সুমাইয়ার বাবা ভিতরে গেলে আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন। কেন ছেড়ে দিব? কোন ফ্ল্যাট, ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? ডান পাশেরটা। এখন
বুঝছি আপনি আমাকে ফলো করে এখানে আসছেন। কে বলেছে? কে বলছে আমি আপনাকে ফলো করি? আমি দিক দিয়ে যাচ্ছিলাম, তখনই আপনার বাবা আমাকে ধরে নিয়ে এসেছে। প্লিজ আমাকে যেতে দিন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, না হলে কিন্তু বাবাকে ডাক দিব। এখন বলেন কি জন্য আসছেন? আপনাকে দেখতে। আবার বলেন কি জন্য আসছেন? বললাম তো। আমাকে দেখতে কেন? আপনার কি মনে হয়? কেন, আমি ছাড়া আর কি মেয়ে নাই? ওকে, তাহলে আমি সব মেয়ের কাছে যাই, আপনার কাছে আর আসবো না। আমার সম্পর্কে ভালো করে জানেন? না, এত কিছু জানার কি দরকার? আপনাকে ভালো লেগেছে সেটা বড় কথা। কাকে ভালো লেগেছে? কি ভালো লেগেছে? বাবা, উনি বলছেন ফ্ল্যাটটা তার ভালো লেগেছে। আহ, তাকে জিজ্ঞেস কর কখন আসবে। আঙ্কেল, ফ্ল্যাটের ভাড়া কত? 30,000 টাকা, অগ্রিম 6 মাসের। এত বেশি ভাড়া কেন আপু? আপু হোয়াট? এত বেশি ভাড়ায় থাকলে থাকেন, না থাকলে চলে যান। ওকে, তাহলে আমি পরে জানাবো। সুমাইয়া, তুই তার নাম্বারটা রাখ, আমি এসব বুঝি না। তুমি যাও, আমি রাখতেছি। আহ, তোমাকে সুমাইয়া বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখছে। ভিতরে আসো বাবা, ভিতরে আসো। না না আঙ্কেল, অসুবিধা নাই। ভিতরে আসেন। না না, আমাকে এক গ্লাস পানি দিলেই চলবে। দে তো তাকে এক গ্লাস পানি। সুমাইয়া চলে যায় পানি আনতে। চলে গেলে সুমাইয়ের মা আসে। ভেতরে আসো বাবা। তোমার বাবা কি করে? আমার মুখটা কালো হয়ে যায়। আমি কোনো কথা বলছি না, আমার চোখ দিয়ে পানি চলে আসে। এমা, তুমি কাঁদছো কেন? আসলে আমার বাবা মা কেউ নেই। সরি, তোমাকে কষ্ট দিলাম। না না, ইটস ওকে। মা বাবা, তোমরা উল্টাপাল্টা প্রশ্ন করে খালি ঝামেলা করো। যাও তো এখান থেকে। সুমাইয়ের কথায় বাবা মা দুজন চলে যায়। আমি বুঝলাম সুমাইয়ের বাড়িতে খুব পাওয়ার। আমার চোখে এখনো পানি। দাঁড়ান, টিস্যু আনছি। টিস্যু লাগবে না, আপনার ওড়নাটা দেন, চোখ মুছি। আমার ওড়না ভালো না, আমি টিস্যু আনছি। থাক, লাগবে না, আমি হাতেই মুছে নিচ্ছি। ওকে, নেন। সুমাইয়া আমার আরো কাছে আসে, এসে ভিতরে উকি দিয়ে ওড়নাটা বাড়িয়ে দেয়। আমি ওড়না দিয়ে চোখটা মুছি, মুছলে আবার দূরে সরে যায়। থ্যাঙ্কস। এই নেন শরবত। আমি তো পানি বলছি, শরবত বলি নাই। এটা খান, খুব ভালো লাগবে, লেবুর শরবত। সুগার দিয়েছেন? আমি সুগার খাই না। প্লিজ এক গ্লাস পানি নিয়ে আসেন। ওকে, দাঁড়ান। সুমাইয়া ভিতর থেকে এক গ্লাস পানি নিয়ে আসে। গ্লাসটা তার হাত থেকে নেই, নিয়ে দেখি ফ্রিজের পানি। আমি বললাম, আমার ফ্রিজের পানি খেলে ঠান্ডা লাগে, প্লিজ নর্মাল পানি আনেন। খান, ভিতরে ভালো লাগবে। ঠান্ডা লাগবে। ওকে, দাঁড়ান। আমি ভিতরে হাসতে হাসতে শেষ। কেমন লাগে খাটতে। ভিতর থেকে সুমাইয়ার জোরে আওয়াজ আসলো। আমার আরো হাসি পাচ্ছিল। সুমাইয়া ভিতরে গেলে তার মা জিজ্ঞেস করলো, কি রে, এভাবে পানির গ্লাস নিয়ে হাঁটছিস কেন? এমন আজব ছেলে আমি আর দেখিনি। লেবুর শরবত খায় না চিনির জন্য, ফ্রিজের পানি খায় না ঠান্ডা লাগবে। দাঁড়া, এবার নিয়ে গরম পানি দিব। না মা, এরকম করিস না। ছেলেটা এতিম, বাবা মা কেউ নেই। যেটা বলে সেটা দে। দিচ্ছি। সুমাইয়া পানি নিয়ে আসে। আমি পানি হাতে নেই, নিলে বলল, এবার ঠিক আছে, ঠিক না থাকলে আমি আর দিতে পারবো না। আমি পানি খেয়ে বললাম, এবার ঠিক আছে, থ্যাঙ্কস আপু। আরেকবার আপু বললে তোকে আমি মেরে ফেলবো। কি বলছেন? যা বলার বলছি। গ্লাস দেন। ওকে, নেন। আর এক গ্লাস দেওয়া যাবে? না, দেয়া যাবে না, নিজ থেকে কিনে নিয়েন। ওকে, আমি এখন যাই। চলে যাবেন, ভিতরে আসেন। এতক্ষণ নিতে পারলেন, এখন চলে যাব? এখন বলেন। আমি তো বলেছিলাম, এখন আমি বাবাকে কি বলবো? আমি কি জানি? আপনি কি জানেন মানে? আপনিই তো ঝামেলা করেছেন। আমি ঝামেলা করছি, এখন সলভ করবেন আপনি। ওকে, আপনার নাম্বারটা দেন। আমি একটা কাগজে লিখে দিলাম নাম্বারটা। এই নেন আপনার নাম্বারটা প্লিজ। ধন্যবাদ। আমার নাম্বার আপনার মোবাইলে আছে, লাস্টে 23। ওটা আপনার নাম্বার? হুম। তাহলে ধরেন না কেন? ব্যস্ত ছিলাম। তাহলে যাই আপু, বলেই দিলাম এক দৌড়। আসতে যান, পরে যাবেন। সুমাইয়া ভিতরে গেল। সুমাইয়া ভিতরে যায়, গেলে মা বলল, কে পরে যাবেন সুমাইয়া?
কে পড়ে যাবে, কে পড়ে যাবে? আরে গ্লাস বলছিলাম, গ্লাসটা পড়ে যাবে। কার হাত থেকে? আমার হাত থেকে। দেখাবো? না না, দেখা লাগবে না। সুমাইয়া ভিতরে চলে যায়। সুমাইয়ার মা সুমাইয়ার বাবার কাছে গিয়ে বলল, তুমি কিছু বুঝছো? কি বুঝতাম? এতক্ষণ দুজন কি কথা বললো? কি কথা বলবে? বসে নিয়ে কথা বলছে। অন্য কারোর সাথে তো বাসা নিয়ে এতক্ষণ কথা বলে না। কথা বলতেছো, কি হয়েছে? দুটো কথা বেশি বললে অসুবিধা কি? যদি আমাদের একটা ফ্ল্যাট ভাড়া নেই, তাহলে একটু বেশি কথা বললে কি অসুবিধা? ধুর, তোমাকে কি বোঝাচ্ছি আর তুমি কি বুঝছো? যেটা বলছো সেটাই তো বললাম। সুমাইয়ার মা সেখান থেকে চলে যায়। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম, একটা সিগারেট ধরালাম, ভাবলাম ফোন দিব। না, দেখি আমার প্রতি সুমাইয়ার কতটুকু টান। দেখি সে ফোন দেয় কিনা। আমি ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম, ফোন আসলো না। সকাল 4টার সময় মোবাইলে ফোন বাজতেছে। আমি মোবাইল ধরে দেখি অচেনা নাম্বার, লাস্টে 23। হ্যাঁ, কে বলছেন? আমি সুমাইয়া। তুমি এত সকালে ফোন কেন? উঠে নামাজ পড়েন। ওকে তাহলে রাখি। ওকে। আর একটু পর ঘুম থেকে উঠি, উঠে নামাজ পড়ি, আবার ঘুম দিই। ঘুম থেকে উঠে চলে যাই অফিসে। অফিস থেকে আসার সময় সুমাইয়াকে কল দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? অফিসে। দেখা করতে পারবেন? এখন না, অফিসের পর। পারবো। ওকে, তাহলে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, চলে আসেন। ওকে, আসতে একটু দেরি হবে। দেরি হোক, আমি অপেক্ষায় থাকবো। ওকে, আমি আসবো। রাখি তাহলে। বাই। আমি ঠিকানায় গিয়ে অপেক্ষা করতে থাকি। সুমাইয়ার বস আসিফ তাকে ডাক দেয়। অফিসে যাওয়ার সময় সুমাইয়া তার বসের অফিসে যায়, গিয়ে চেয়ারে বসলে তার আসিফ বলল, এখন বলো তোমার মত। কিসের মত স্যার? তুমি জানো না? মনে পড়েছে। তাহলে এখন বলো। সুমাইয়া চিন্তা করতেছে কি বলবে। এদিকে আনাসকে সুমাইয়া ভালোবাসে, কিন্তু আনাস যদি চলে যায়, তার সে যে বিধবা এই কথা শুনে এই মুহূর্তে আসিফকে না বলবে, না বললে শেষ। কিন্তু পরে যদি আনাসকে না পায়, আর এদিকে সুমাইয়ার জীবনে একজনের খুব প্রয়োজন। এত চিন্তা ভাবনার কি আছে? ওকে, তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নাও। তো দোকানে চলো, আমরা কোথাও থেকে ঘুরে আসি। ওকে। সুমাইয়া আসিফের সাথে ঘুরতে আসে, কারণ সুমাইয়া না করতে পারছে না। আসিফের সাথে অনেকক্ষণ ঘুরে আসিফ তাকে ভালো ভালো জায়গায় নিয়ে যায়, যেগুলো সুমাইয়ার অনেক ভালো লাগে। বিকালবেলা বলল আসিফ, সুমাইয়া, তোমাকে আমি এখন এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, যেটা আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট। ওকে। আসিফ সুমাইয়াকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। গিয়ে এক টেবিলে গিয়ে বসে। সুমাইয়া এদিক ওদিক তাকাচ্ছে একটা ছেলের উপর। সুমাইয়ার চোখ আটকে যায়। ছেলেটা হলো আনাস। সুমাইয়া তাড়াতাড়ি তার ব্যাগ থেকে মোবাইল বের করে মেসেজ চেক করে দেখে আনাস এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছে। আসিফের সাথে থাকায় সুমাইয়া আনাসের মেসেজের কথা ভুলে যায়। কি করবে সুমাইয়া কিছু বুঝতে পারছে না। সুমাইয়া উপরওয়ালার কাছে সব ছেড়ে দেয়। আমি অপেক্ষায় আছি, দুপুর গড়িয়ে যাচ্ছে, সুমাইয়া আসছে না। ফোন দিব ভেবে দিলাম না, মনে হয় কোনো কাজে আটকে পড়ছে। ফোন দিলে যদি রেগে যায়, সেজন্য ফোন না দিয়ে অপেক্ষায় রইলাম। বিকেল যখন হয়ে এলো, তখন ভাবলাম মনে হয় আর আসবে না। আমি চলে যাব এমন সময় কেন জানি মনে হলো আর একটু বসে আসতেই তো পারে। আমি ঠিকই বসলাম, সুমাইয়া ঠিকই আসলো, কিন্তু সেটা একা না, অন্য কারোর সাথে। লোকটা বয়স্ক 40 ছুঁই ছুঁই, মনে হয় স্বামী। আর তাকে জিজ্ঞেস করা হলো না তার স্বামী আছে কিনা, নাকি বিবাহিত। তাহলে আমি এক বিবাহিত মেয়ের প্রেমে পড়লাম? না না, এ হতে পারে না। তাহলে সুমাইয়া কেন বলল না সে যে বিবাহিত? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। দেখি সুমাইয়া লোকটার সাথে এসে এক টেবিলে বসলো। নেকআপ পরা তো মুখটা দেখা যাচ্ছে না। নেকআপের উপর থেকে বোঝা যাচ্ছে কোনো চিন্তার আবেশে নেই, মনে হচ্ছে নিজের ইচ্ছে। তাহলে কি আমাকে দেখানোর জন্য এরকম করলো সুমাইয়া? কিন্তু কেন? সে তো আমার সাথে হাসি খুশি ভাবে কথা বলছে। তাহলে মনে হয় আমি যে ফলো করি সেটা তার ভালো লাগে না। মুখে না বলে সরাসরি দেখিয়ে দিল। এটাই আমার কপালে ছিল। আসলে আমার কপালটাই খারাপ। জীবনটা ভাবছিলাম তোমাকে নিয়ে কাটাবো, সে স্বপ্ন আর পূরণ হলো না। উল্টো একটু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে।
বাই বাই সুমাইয়া। একটা কাগজ বের করলাম, কাগজের মধ্যে লিখলাম, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল সেটা আর বলা হলো না, অনেক কষ্ট নিয়ে গেলাম। বাই আনাস। এটা লিখে টেবিলের উপর ফেলে চলে আসলাম। আমি জানি সে আমাকে দেখেছে, তাই কাগজটা নিশ্চয়ই পাবে। আমি সোজা বাসায় এসে সিগারেট ধরালাম, আর বুকের কোথা থেকে জানি অনেক কষ্ট অনুভব হচ্ছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। সেই কান্না যেদিন মা বাবা দুজন মারা গিয়েছিল, আর যদি মা বাবা থাকতো তাহলে মনে হয় এতটা কষ্ট পেতে হতো না। এতদিন এক কষ্ট নিয়ে বেঁচেছিলাম, এখন তার সাথে আর এক কষ্ট যুক্ত হলো। এই কষ্ট নিয়ে আমি কিভাবে বাঁচবো? আমি জোরে জোরে কাঁদছি আর মা বাবা বলে ডাকছি। আর যদি মা বাবা থাকতো তাহলে হয়তো আমাকে বুকে তুলে নিত, মার ভরসা আমার সব কষ্ট চলে যেত। বাবার আদরে আমি আবার চলতে পারতাম। মা বাবা, তোমরা কেন আমাকে রেখে চলে গেলে? আমাকে সাথে নিয়ে যেতে। আর কাশতে লাগলাম, কাশির সাথে রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে কুলি করি, মুখ ধুয়ে বিছানায় শুয়ে কাঁদছি আর প্রশ্ন করতে লাগলাম, সুমাইয়া কেন তুমি এমন করলে আমার মতো একটা তিন ছেলের সাথে? তুমি আমাকে সরাসরি বলতে পারতে, কেন তুমি আমাকে এতটা কষ্ট দিলে? এত বড় কষ্ট নিয়ে আমি কি করে বাঁচবো? আমি সেই কষ্টে মোবাইল ঢিল দিয়ে ভেঙে ফেলি, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমি তাড়াতাড়ি একটা ঘুমের বড়ি খাই। আমি মাঝে মাঝে এটা খাই যখন মা বাবার কথা মনে পড়ে। আমি ঘুমোতে যাবো এমন সময় জাকিয়ার বার্থডে কথা মনে পড়ে। কি করব, কিছু করার নেই, এখন আমাকে ঘুমোতে হবে। মোবাইলও ভাঙা, যা করার সকালে দেখা যাবে। আমি কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। সুমাইয়া আসিফের সাথে একসাথে খাবার খেলো। খাবার খাওয়া শেষ হলে আসিফ বলল, এখন তো তুমি চিন্তা ভাবনা করছো, এবার তুমি তোমার সিদ্ধান্ত বলো। সুমাইয়া কিছু বলছে না, কি বলবে সে কিছুই বুঝে পাচ্ছে না। আপনি প্লিজ আমাকে আর 2 দিন সময় দেন। ওকে দিলাম, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ আসে। দেখা যাক। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওকে। সুমাইয়া আনাস যে টেবিলে বসেছিল সেই টেবিলে একটা চিরকুট পেল। চিরকুটে লেখা, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল সেটা আর বলা হলো না, অনেক কষ্ট নিয়ে গেলাম। বাই। সুমাইয়া এটা পড়ে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো মতে টেবিলে বসে। সুমাইয়ার এই অবস্থা দেখে আসিফ বলল, সুমাইয়া কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। ওকে। সুমাইয়াকে বাসায় দিয়ে আসিফ চলে যায়। সুমাইয়া বাসায় এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, সুমাইয়া এটা তুই কি করলি? তুই এতটা বেখেয়ালি করলি আনাসের সাথে? সুমাইয়া তুই অনেক খারাপ। এটা বলে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, এখন আমি কি করব? আনাসের কাছে গিয়ে ক্ষমা চাইব? আমি এটা কি করলাম? আনাসকে দুপুর থেকে বসিয়ে রেখে সন্ধ্যার সময় গেলাম আরেক ছেলের সাথে। এইটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সে কি আর আমার সাথে দেখা করবে? সে তো মনে হয় কেঁদে শেষ। আনাস অল্প একটু কিছু হলেই কেঁদে দেয়, এখন তো মনে হয় কেঁদে কেঁদে শেষ। আমি এটা কি করলাম? আমি একটা এতিম ছেলের মন বুঝতে পারলাম না। সুমাইয়া তাড়াতাড়ি আনাসকে ফোন দেয়। মোবাইল বন্ধ। সুমাইয়া অনেক টেনশনে পড়ে যায়। কি করবে সে? গোসল করে, গোসলের সাথে চোখে পানিও যাচ্ছে। গোসল করে এসে ঘুমিয়ে যায়। আমি সকালে ঘুম থেকে উঠি, কলিং বেলের টিপে দরজা খুলে দেখি মিমার জাকিয়া আর মিমের স্বামী মানে আমার ফ্রেন্ড হাসান। দোস্ত তোর কি হয়েছে? গতকাল রাতে তোকে কতগুলো ফোন দিলাম, মোবাইল বন্ধ। আর বলিস না, এক মেয়ে খালি ফোন করে ডিস্টার্ব করে, তাই মোবাইল বন্ধ করে রেখে দেই। জাকিয়া মামুনি, আসো, কোলে আসো। না, আমি তোমার কোলে যাব না। তুমি গতকাল আমার বার্থডেতে যাও নাই। মামুনি রাগ করে না, আমার একটু খেয়াল ছিল না। তুই যাস নাই দেখে জাকিয়া কেক কাটে নাই, তোকে ছাড়া কেক কাটবে না। মামুনি এখন আমি তো আছি, চলো কেক কাটি। তাহলে তুই রেডি হ। ওকে, তোরা ভিতরে এসে বসো। আমি রেডি হয়ে মিমের বাড়ি যাই। সেখানে গিয়ে জাকিয়ার বাড়িতে পালন করি। যাওয়ার সময় জাকিয়ার জন্য গিফট কিনে নিয়ে যাই। দুপুর হলে খাওয়া দাওয়া করে এক রুমে বসে রয়েছি, এমন সময় হাসান আসে। হাসান এসে বলল, তুই সত্যি করে বলতো তোর গতকাল কি হয়েছে? কই কিছু না। আমার সাথে গোপন রাখবি? মিমের কাছে বলবো না। তোর রুমে আমি ঘুমের ওষুধ পাইছি আর তোর মোবাইল ভাঙা দেখছি। আমি হাসানকে সব বললাম। এই জন্য থাক দোস্ত,
কষ্ট নিস না, তোর জীবনে আরো ভালো মেয়ে আসবো। না দোস্ত, আমি সুমায়াকে ভালোবাসতাম। দোস্ত কাঁদিস না, যা হওয়ার হয়ে গেছে। তুই বললে তোর জন্য মেয়ে দেখবো। না রে, আমি দেখি কি করা যায়। ওকে, তুই ঘুমা। না দোস্ত, চলে যাব বিকেলে। আজকের দিনটা থেকে যা। আজকে অফিসে যাই নাই, আগামীকাল যেতে হবে। ওকে। এমন সময় জাকিয়া আসে। আমি জাকিয়ার সাথে খেলতে শুরু করলাম। জাকিয়াকে কিছুক্ষণ পড়ালাম, একটু তার সাথে খেললাম, শয়তানি করলাম। কখন যে বিকেল হয়ে গেল। মিম অনেক বলেছে থাকার জন্য। জাকিয়া কাঁদতে কাঁদতে শেষ। আমি বললাম 2 দিন পর আবার আসবো। আমি বাসা থেকে বের হয়ে সোজা গেলাম ডাক্তারের চেম্বারে। ডাক্তারকে আমার রোগ বললাম। কাশের সাথে রক্ত আসে। আপনি কি সংকোচ করেন? অতিরিক্ত সংকোচ করলে এই রোগ হয়। আপনাকে সংকোচ করা বন্ধ করতে হবে। সরি, এই রোগের ভিন্ন কোনো কারণ থাকতে পারে। সেটা সম্ভব না ডক্টর। আপনি ডেইলি কয়েকটা খান। 15-20টা হবে। আপনি ডেইলি একটা খেতে পারবেন, 2 দিন পর পর। সেটা সম্ভব না। তাহলে আমার দ্বারা এই রোগ নিরাময় সম্ভব না। ওকে, ডেইলি একটা করে খাই। ওকে ওকে, তবে হাফ। ওকে। ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দেয়। আমি সেগুলো কিনে মার্কেট থেকে একটা মোবাইল কিনি। মোবাইল কিনে বাসায় আসলাম, সিম লাগিয়ে সিগারেট ধরাতাম যাব। এমন সময় ডাক্তারের কথা মনে পড়লো। ঢিল দিয়ে সিগারেট ফেলে দিই। মাথায় একটা ভাবনা সব সময় আছে, সেটা হলো সুমাইয়া। মাথায় খালি সুমাইয়ার কথা ঘুরতে থাকে। এখন যেভাবেই হোক সুমাইয়াকে মাথা থেকে বের করতে হবে, কারণ সে বিবাহিত। বিবাহিত না হলে কি 40 ছুঁই একটা লোকের সাথে কি জন্য ঘুরবে? তার বাবা মা সবাইকে আমি চিনি। তার এমন কোনো আত্মীয় নাই। স্বামী না হলে মনে হয় বয়ফ্রেন্ড, কিন্তু একটা বুড়া লোকের সাথে প্রেম করবে সুমাইয়া, এটা মেনে নেওয়া যায় না। আমার মাথায় কিছু ধরছে না। আমি সুমাইয়ার চিন্তা মাথা থেকে বের করতে মোবাইল টিপতে থাকি। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যাই। সুমাইয়া সকালে উঠে অফিসে যাওয়ার আগে আনাসের এখানে আসে। এসে দেখে দরজা বন্ধ। ফোন দেয়, মোবাইল বন্ধ। কোথায় গেল আনাস? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায় বাড়িতে। অফিসে যাবে না, মন ভালো না, মাথায় শুধুই আনাস। আনাসের চিন্তা মাথা থেকে যাচ্ছে না। 2 দিন ধরে অফিসে যায় না সুমাইয়া। তার কিছু ভালো লাগে না। আনাসের কারণে সুমাইয়ার মনে এতটা প্রভাব ফেলবে সুমাইয়া জানতো না। তার কারণ চিরকুটের লেখাগুলো সুমাইয়ার বুকে লাগে। আজ 10 দিন হয়ে গেছে সুমাইয়া আনাসকে ভুলতে পারে নাই। আসিফকে না করে দিছে আর সে ব্যাংক থেকে চলে আসে। নতুন এক চাকরির জন্য ইন্টারভিউ দেয়। সুমাইয়ার রেজাল্ট খুব ভালো, তাই চাকরি পেয়ে যায়। এভাবে আরও 10 দিন চলে যায়। আনাসের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। আনাসের চিন্তা মাথা দূর হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই আনাসকে ভুলতে পারছে না। সুমাইয়া মাঝে মাঝে ভাবে, আনাস কি করে আমাকে ছাড়া থাকছে? আনাস, তুমি আমাকে মিস করো না? আমি তোমাকে অনেক মিস করি। এই বিধবা সুমাইয়াকে তুমিই সুখ দিতে পারো। তুমি প্লিজ আবার ফিরে আসো। আচ্ছা, একদিন আনাস তুমি আমার সামনে পড়তে পারো না? তুমি সামনে পড়লে আমি তোমাকে জড়িয়ে ধরে আমার মনের সব কথা এক শ্বাসে বলবো। সুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে যাতে আনাসের সাথে দেখা হয়। আল্লাহ মনে হয় সে দোয়া কবুল করে। আজ 20 দিন হয়ে গেল সুমাইয়ার সাথে কোনো যোগাযোগ নাই, কারণ সে অন্য একজনকে নিয়ে সুখেই আছে। আমি আমার মতো আছি, কিন্তু তাকে ভুলতে পারছি না। এই কিছুদিনের সম্পর্কে সুমাইয়া আমার উপর এত প্রভাব ফেলবে আগে জানতাম না। আমি আমার মতো চলছি, প্রতিদিন অফিসে যাচ্ছি, মাঝে মাঝে সাফার সাথে দেখা হয়। তার চেহারাটা দেখলে মায়া লাগে। এভাবে একটা মাস চলে যায়। একদিন সন্ধ্যের পর বাস দিয়ে বাসায় আসছি। জরুরি প্রয়োজনে আমাকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। বাসে উঠে পুরো বাস কেন জানি খুঁজি। কেন হয়তো সুমাইয়া বাসে বেশি মানুষ নেই, অধিকাংশ সিট খালি। আমি মাঝখানে একটা সিটে বসি, জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছি। কেন জানি এখন আর বাসে উঠলে ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। সুমাইয়া, তুমি কেন জেনে শুনে আমাকে এতটা কষ্ট দিলা? তুমি আমাকে বলতে পারতে আমি ম্যারিড। আমার কেন জানি মনে হচ্ছে না সুমাইয়া বিবাহিত না। এই যুগে এত সুন্দর একটা বিয়ে না হওয়া। আমি বাইরে তাকিয়ে আছি। নেন, আমার ঘুমে ধরেছে। আমি ঘুমাই গেলাম, কারণ বাস আমি যেখানে গিয়ে নামবো ততটুকু পর্যন্ত বাস যাবে। তাই ভাবলাম ঘুমিয়ে গেলে অসুবিধা নাই।
আমি ঘুমিয়ে গেলাম। কার জানি মায়া ভরা স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলি নাই। আমার হাতটা আমার নিজের উরুর উপর ছিল। এই হাতের ভিতরে একটা নরম হাত, মনে হচ্ছে ভেজা, আমার আঙ্গুলগুলোকে ধরে রাখে। আমি পরিচিত একজনের ঘ্রাণ পাচ্ছি। চোখ খুলে দেখি সুমাইয়া। আমি অবাক হয়ে যাই। সুমাইয়ার চোখে পানি। আমি বললাম, সুমাইয়া আপনি এখানে? আমি আপনাকে কত খুঁজছি, অবশেষে আপনাকে পেলাম। আপনি না বিবাহিত? এই কথা বলাতে সুমাইয়া আমার হাত থেকে নিজের হাত নিয়ে নেয়। আমি বিবাহিত। তাহলে কি আমার সাথে সম্পর্ক রাখবেন না? চুপ, কোনো কথা নাই। আমি চুপ হয়ে গেলাম। বাস এসে লাস্ট স্টেশনে নামলো। আমি বললাম, নামেন। না, নামবো না। বাস আর যাবে না, এখানেই নামতে হবে। সুমাইয়া তাড়াতাড়ি বাস থেকে নেমে যায়। আমি নেমে সুমাইয়াকে আর পাচ্ছি না। আমি ভাবলাম সুমাইয়া এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। আশপাশে শুধু বাস। আমি সুমাইয়া বলে ডাক দিলাম, সুমাইয়া, সুমাইয়া, কোথায় তুমি সুমাইয়া? আমি ভাবলাম মনে হয় চলে গেছে। আমি আমার পথে হাঁটা ধরলাম। এমন সময় কোথা থেকে জানি বের হয়ে বলল, আমি এখানে। আমি সুমাইয়ার কাছে যাই। কোথায় হারিয়ে গেলা? হারিয়ে যাই নাই, তোমার মুখ থেকে তুমি শোনার জন্য আমি লুকিয়েছিলাম। সত্যি? চলো সামনে রেস্টুরেন্টে গিয়ে বসি। চলো। আমি আর সুমাইয়া সামনে রেস্টুরেন্টে গিয়ে দুজন দুপাশে বসি। আমি 2টা কফি অর্ডার দিলাম। আমি বললাম, তুমি বিবাহিত বলার কারণে তুমি রাগ করেছো। তাহলে ওই দিনের 40 ছুঁই ছুঁই লোকটা কে ছিল? সেটা আমার বস। আমাকে বিয়ে করার প্রস্তাব দিছিল, কিন্তু আমি না করে সে ব্যাংক থেকে চলে আসি। কি? আর আমি কি না ভাবছি এটা তোমার স্বামী অথবা বয়ফ্রেন্ড? কি ভুলটাই না হলো। সরি, তোমাকে অপেক্ষায় রেখে আমি আরেক লোকের সাথে রেস্টুরেন্টে আসলাম। এটা যে কত কষ্টকর আমি তোমাকে দেখি বুঝছি। সরি, আমাকে মাফ করে দাও। অনেক কষ্ট পেয়েছি। জানো, এদিন আমি কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেছি। তুমি বোধহয় বেশি কষ্ট সহ্য করতে পারো না। মা বাবা মারা যাওয়ার পর থেকে। সরি, তোমার চিরকুট পেয়ে আমিও কান্না করি। সুমাইয়া আমার হাতের ভিতর তার রাখে। তার হাত কেমন জানি ঘর মাখতো। আমি বললাম, তোমার হাত এমন ভেজা কেন? তোমার কারণে। আমার কারণে কেন? তোমার কারণে এই 1 মাস আমার মন তোমাকে মনে মনে অনেক খুঁজছে, আর ভিতরে এক বিশাল টেনশন কাজ করছে। তার জন্য বোধহয়। কিন্তু এখন তো আমি আছি। যতদিন পর্যন্ত না আমাকে বিয়ে করে ঘরে তুলবা, ততদিন পর্যন্ত আমার হাত এরকম ভিজা থাকবে। বুঝেছি। আর যদি বিয়ে না করি তাহলে কি সারা জীবন? তোমার মুখটা অনেকদিন ধরে দেখি না, প্লিজ একটু দেখাও। এখন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে মানুষ নাই, প্লিজ প্লিজ। ওকে। সুমাইয়া নেকআপ খুলে, নেকআপ দিয়ে তার মাথা ঢেকে ফেলে। তার মুখটা আমার দিকে। আমি তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখের পাতিও ফেলছি না। চোখ মুখ শুকিয়ে গেছে, মনে হয় টেনশন করতে করতে। তারপর অনেক সুন্দরী। আমি পাক্কা 5 মিনিট তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, আর তার হাত আমার হাতের সাথে শক্ত করে ধরে রাখে। আমার চোখে কেন জানি পানি চলে আসে। তুমি কাঁদছো কেন? এটা সুখের কান্না। আমার মন এতদিন ধরে এই জিনিসটাই খুঁজছিল। আজ আমার মন সেই জিনিসটা পেল, তাই সুখে কাঁদছি। সুমাইয়া তার হাত দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। তোমার চেহারার মধ্যে কি? মন চাই শুধু তাকিয়ে থাকি। সত্যি? ওয়েটার আসলে সুমাইয়া একটু উল্টো দিকে ঘুরে মেকআপ ঠিক করে ফেলে। আমার সম্পর্কে তোমার আরো অনেক কিছু জানার আছে। কি? তোমার কোনো স্বামী নাই? নাই কোনো বয়ফ্রেন্ড আছে? না। তাহলে আজ এতটুকুই থাক, পরে আস্তে আস্তে জানবো। ওকে। তুমি বোধহয় সিগারেট খাও না। তুমি কি করে এত শিওর হলে? অনুমানে বললাম। খাই, ডেইলি একটা। আগে খেতাম 15টা। হঠাৎ এই পরিবর্তন? আমার কাশের সাথে রক্ত আসে, তাই ডক্টর বলল সিগারেট খাওয়া ছেড়ে দিতে। কি সত্যি? এখন আসে না। ভালো, আমাকে ছেড়ে চলে যাবে? না, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। চলো। আমি সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেই, দিয়ে বাড়ি আসি। এসে সুমাইয়াকে ফোন দিই। ফোন দিয়ে কথা শুরু করলাম। খাওয়া দাওয়া করছো? খাচ্ছি। কি দিয়ে খাচ্ছো? লাউ আর ডাল।
লাউ আমার ফেভারিট। ও তাই? তোমাকে ভিডিও কল দেই? না, আমার শরীরে কাপড় নাই। ধুর, এখন কি হয়েছে? কি হয়েছে মানে? অনেক কিছু হয়েছে। ও আচ্ছা আনাস, তুমি কি আমাকে মন থেকে ভালোবাসো? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সম্পর্কে যদি খারাপ কিছু শোনো তাহলে কি আমাকে ছেড়ে চলে যাবে? না। এখন আমি তোমাকে অনেক মিস করছি। আমাকে কবে বিয়ে করবে? সেই কথাটা সামনাসামনি বলবো নি। ওকে, এই দেখো না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তাই মনে হচ্ছে। তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? অনেক। এখন মন চাচ্ছে বৃষ্টিতে ভিজতে। এত রাতে বৃষ্টিতে ভেজার কোনো দরকার নেই, ঠান্ডা লাগবে। ঠিক আছে। আচ্ছা আনাস, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো? 100%। আর তুমি? আমি 100%। আনাস, মনে হয় বাবা আসছে, তোমাকে সকালে ফোন দিব। ওকে। এভাবে 1 সপ্তাহ চলে যায়। রাতের বেলা ফোনে কথা বলা আর দিনের বেলা মাঝে মাঝে দেখা করা, এই 1 সপ্তাহে আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। একদিন রাত্রেবেলা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি সুমাইয়ের সাথে কথা বলছি। কথা বলা শেষ হলে ঘুমোতে যাব, এমন সময় দরজায় টোকা দিল কে জানি। আমি দরজা খুলে দেখি সাফা। আমি অবাক হয়ে, সাফা তুই এখানে আমার বাসায় কেন? জান, রাগ করো না, আমি সামনে এক ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তখন আসার সময় দেখছো তো কি বৃষ্টি নামছে। একটু বেশি বৃষ্টি থামলেই চলে যাব। তোকে দারোয়ান ঢুকতে দিয়েছে? দারোয়ানকে বলছি তুই আমার ফ্রেন্ড ডাকস, আর অনেক দিন আগে আমাদের একটা ছবি ছিল সেটা দেখাইছি, পরে আমাকে ছেড়ে দেয়। ভালো। আর তুই আমাকে জান বললি কেন? আমি যদি তোর প্রপোজ অ্যাকসেপ্ট করতাম তাহলে তুই আমার জান থাকতি না। তুই অ্যাকসেপ্ট করছো না ভালো করছো, আর তুই আমাকে জান বলবি না। তাহলে কি বলবো জান? সে আমার শরীরে হাত দিতে আসে। হাত নে, শরীরে টাচ করবি না। ওকে। তুই তো ভিজে গেছ। ভেতরে আয়, এখানে দাঁড়া, কাপড় নিয়ে আসি। আমি মার একটা কাপড় এনে সাফাকে দিলাম আর বাথরুম দেখিয়ে দিলাম। আমি আমার রুমে চলে গেলাম, মনে মনে এই মেয়ের মতিগতি ভালো না, সাবধানে থাকতে হবে। নারী ফেতনা বড় ফেতনা। আমি আমার রুমে বসে রয়েছি, বৃষ্টি থামার কোনো নাম নাই। মনে মনে নিয়ত করলাম এই মেয়ের দিকে তাকাবোই না, তাকালেই কুচিন্তা চলে আসবে আর তাকে ভোগ করতে মন চাইবে। যেভাবেই হোক তার থেকে সাবধান থাকতে হবে। একটু পর সাফা এসে বলল, আনাস, বৃষ্টি তো থামছেই না, আজ রাত এখানেই থেকে যাই। আমি জানি তুই কথা বলবি, এদিকে আসবি না, দরজার কাছে দাঁড়া। ওকে। বামে দেখ একটা রুম আছে, সেটার ভিতর গিয়ে চুপচাপ শুয়ে পড়, কোনো কিছু স্পর্শ করবি না। এত তাড়াহুড়ি ওরা কিসের? কাছে নাই একটু কথা বলি? না, কোনো কথা নাই, চুপচাপ গিয়ে শুয়ে পড়। আমি বুঝি না, তোর 24 বছর বোধ হয়, তুই কি করে এখনো সিঙ্গেল আসোস? এই পর্যন্ত কোনো মেয়ের শরীরে স্পর্শ করছোস? 24 বছরে কোনো মেয়ের শরীরে স্পর্শ করছোস না তুই? ছেলে হওয়ার যোগ্যতা রাখোস না। তোর মতো ছেলের দেখ 5-10টা গার্লফ্রেন্ড, প্রতিদিন একজনের সাথে রাত কাটে, আর তুই তুই তো ছেলে হিসাবে কলঙ্ক করে। দেখ তোর সামনে কে দাঁড়িয়ে আছে, আমি সাফা। তোকে আর কষ্ট করতে হবে না, আমি এসে গেছি, তোর আর সিঙ্গেল থাকতে হবে না। এই বলে সাফা এগোতে থাকে। আমি জানি সাফা আমাকে এসব কথা বলে, আমাকে উত্তেজিত করতে যাচ্ছে, কিন্তু আমি না, আমি তার ফাঁদে পা দেব না। না না, কোনোভাবেই না। আমি নিচে তাকিয়ে আছি, না না, এসব কি হচ্ছে আমার সাথে? না না, সাফা আমার শরীরে হাত দিয়েছে। আল্লাহ, তুমি আমাকে সেই শক্তি দাও আমি যাতে শয়তানকে প্রতিহত করতে পারি। সাফা আমার শরীরে হাত দিয়ে আমার গাড় টিপতে থাকে। প্রথম টিপ দেওয়াতেই আমি তার হাত ধরে ফেলি, ধরে দাঁড় করে কষিয়ে একটা চড় দিই, গিয়ে ঘাড়ে ধরে আমার রুম থেকে বের করে বললাম, তুই তো একটা বেশ্যা মাগি, তুই আমাকে কি সুখ দিবি? আর তোর থেকে ভালো মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, তুই তার কাছে আসার যোগ্যতাই রাখিস না। আমি একটু আগে সত্যিকারের শয়তানকে দেখতে পাইছি তোর মাঝে, কিন্তু সে আল্লাহ আমাকে রক্ষা করছে। শোন, আর একবার যদি আমাকে ডিস্টার্ব করস তাহলে আমি দারোয়ানকে ডাক দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বৃষ্টির ভিতর বাসা থেকে বের করে দেব। তাই চুপচাপ বামের পাশের ঘরে গিয়ে ঘুমা। সাফা চুপচাপ পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি আমার রুমের দরজা লাগিয়ে দিই, বিছানায় শুয়ে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি। এখন যদি আমার সাথে সাফা যা করার করে ফেলতো, আর কোনোভাবে যদি এটা লোক জানাজানি হতো, তাহলে আমাকে এই বেশ্যার সাথে বাকি জীবন কাটাতে হতো। না পেতাম সুমাইয়াকে, না পেতাম জীবনে কোনো শান্তি।
সুমায়া বলেছিল যে কোনো বিপদে আল্লাহকে স্মরণ করতে। আজ বিপদের সময় আল্লাহকে স্মরণ করেছি। থ্যাংক গড। আমি সুমায়ার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া আনাসের সাথে দেখা হওয়ার পর থেকে সব সময় মন ভালো থাকে। রাতের বেলা ভালো ঘুম হয়। সকালবেলা উঠে আনাসের সাথে প্রথম কথা বলে। সুমাইয়া আনাসকে বিধবা হওয়ার কথা বলতে চায়, কিন্তু সেরকম কোনো সুযোগই পাচ্ছে না। বিয়ের কথা বললে আনাস বলে, বিয়ে তো তোমাকে আমি অবশ্যই করব, কিন্তু আরো কিছুদিন পর। সুমাইয়া জিজ্ঞেস করে কেন? তখন আনাস বলে, কারণ বিয়ে করলে ডেট করার মজা চলে যাবে। বিয়ের আগে ইচ্ছে মতো ডেট করে নি। আনাসের এরকম পাগল মার্কের কথা শুনে সুমাইয়া মনে মনে হাসে। এই এক সপ্তাহ সুমাইয়ার ভিতর থেকে বুঝতে পারে সুমাইয়া আনাসকে মন থেকে ভালোবাসে। আনাসকে ছাড়া সুমাইয়া বাঁচতে পারবে না। প্রতিদিন রাতে সুমাইয়া আনাসের সাথে কথা বলে। কথা বলার পর প্রতিদিন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আনাস, অনেক অনেক। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর কোল বালিশকে আনাস ভেবে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। একদিন রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আনাসের সাথে কথা বলা শেষ হলেই ঠিক করে সকালে আনাসের এখানে গিয়ে তার বিধবা কথাটা শোনাবে। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে সুমাইয়া আনাসের এখানে যায়। দিনটা ছিল শুক্রবার, তাই অফিসের কোনো টেনশন নাই। আনাসের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল টিপ দিল। একজন মেয়ে এসে দরজা খুলল। সুমাইয়া চোখে বিশ্বাস করতে পারছে না। আনাসের রুমে মেয়ে আসবে কোথা থেকে? আর কাউকে তো দেখছি না, শুধু একজন মেয়ে। কি আপনি? আর এখানে কি? আপনাকে তো চেনা মনে হচ্ছে না। আমাকে চিনেন না? আমি আনাসের ভালোবাসা। মানে? আনাসের এক্স আমি। আপনি আনাসের জিএফ? ইম্পসিবল। পসিবল। আর কাল রাতে আমরা খুব এনজয় করি একজন আরেকজনের সাথে। কিসের এনজয়? সাফা ভেতরে ভিজা কাপড়গুলো দেখিয়ে বলল, এইবার বুঝতে পারছেন? তাহলে এতদিন আনাস আমাকে ধোঁকা দিল? আপনি কে? আমি তার কেউ না। ও, বুঝতে পারছি। আপনিও আনাসের প্রতারণার শিকার। আর কতজনকে জানিয়ে এরকম ভোগ করেছে। অবশেষে আমার সাথেও। আমি তাকে মন থেকে ভালোবাসতাম আপু, মন থেকে। সে আপনার সতীত্ব নষ্ট করেছে। আপু, আপনি তার ফাঁদে পা দিয়েন না। কোথায় সে? রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। আপনার গালে কিসের দাগ? গতকাল সে আমার গালে এমন কিস করেছে, একেবারে দাগ বসিয়ে ফেলেছে। সুমাইয়া এসব কথা কানে বিশ্বাস করতে পারছে না। আমি এটা কি শুনলাম? আনাস এত নিচু মনের মানুষ? সে একটা প্রতারক। সে কিভাবে আমার সাথে এরকম করতে পারলো? তার বাসায় একজন মেয়ে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সে কেন মেয়ে আনবে? সে যে সময় আমার সাথে কথা বলে তখন তো মনে হয় মন থেকে কথা বলে। তার মানে আনাস একটা প্রতারক। আমি কাকে এতদিন ভালোবেসেছিলাম। আজ থেকে তার সাথে কোনো যোগাযোগ নাই। সিম ব্লক লিস্টে ফালাইছে আনাসের নাম্বার। ফেলে কাঁদতে লাগলো। দুপুরবেলা সুমাইয়া নানা বাড়ি চলে যায়, ঢাকার বাইরে। আমি ঘুম থেকে উঠে দেখি সাফা নাই। সাফার কাপড়গুলো নাই। তার মানে সে চলে গেছে। ভালোই হয়েছে। আর একটা জিনিস আমি অবাক হলাম, প্রতিদিন সুমাইয়া আমাকে ফোন দেয়, আজকে ফোন দিল না। আমি ফোন দিই, ফোন দিয়ে দেখি ব্যস্ত। ভাবলাম মনে হয় ঘুমাচ্ছে, মোবাইল ব্যস্ত আছে। দুপুর গড়িয়ে আসছে, এখনও ফোন দিল না। ব্যাপার কি? আমি ফোন দিই, ব্যস্ত। বিকেল হয়ে গেল, ফোন দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আমি রেডি হয়ে গেলাম তাদের বাড়ির দিকে। দেখি ব্যালকনিতে আসে কিনা। না, তাদের বাড়িতে তো কাউকে দেখা যাচ্ছে না। তাদের বাসায় যাব, আগামীকাল পর্যন্ত দেখা যায়। রাত হয়ে গেল, এখনো সুমাইয়ের কোনো খোঁজ নেই। আমি পুরো টেনশনে পড়ে গেলাম। কোথায় হাওয়া হয়ে গেল? ফোনের নাই কোনো খুঁজে। আমি পরদিন অফিস করে গেলাম সুমাইয়ের বাড়ির এখানে। এবার সোজা তার বাসায় এসে নক করলাম। দরজা খুললো একজন মহিলা, সেটা সুমাইয়ের মা। আন্টি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো আন্টি। সুমাইয়া আছে? তোমাকে চেনা মনে হচ্ছে। আমি আপনাদের বাসা দেখতে আসছিলাম, পরে আর আসা হয়নি। ও, মনে পড়েছি, তুমি আনাস। কিন্তু সুমাইয়া তো নেই। নাই মানে? কোথায়? তার নানির বাসায়। কখন গেছে? গতকাল সকালে কোথা থেকে জানি এসে রেডি হয়ে চলে যাও নানির বাসায়।
আচ্ছা, তার নানির বাসার ঠিকানা দেওয়া যাবে? না বাবা, সে যাওয়ার আগে বলে গেছে অপরিচিত কাউকে ঠিকানা না দিতে। আমি সুমাইয়াকে ভালো করে চিনি, আর সেও আমাকে ভালো করে চিনে। তার অনুমতি ছাড়া ঠিকানা দিতে পারবো না। আচ্ছা, সে কোন অফিসে চাকরি করে সেটা বলা যাবে? না। দেখেন আন্টি, আপনি আমার মায়ের মতো, আমার তো মা নাই, প্লিজ আমাকে একটু ঠিকানাটা দিয়ে হেল্প করেন। সরি বাবা, আমি পারবো না। ওকে, তাহলে যাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলে চলে আসলাম। আমার সামনে সব অন্ধকার লাগছে। আমি কোনো চিন্তা না করে সিগারেট খাওয়া শুরু করলাম। আমি বাসায় আসলাম, এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, সুমাইয়া কি আমাকে ধোকা দিল? না না, সেরকম করতে পারে না। আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা, সুমাইয়া কি তাহলে গতকাল সকালে আমার এখানে আসছিল আর সাফাকে দেখে চলে যায়? কিছু বুঝে আসছে না। সে মনে হয় আমার নাম্বার লকলিস্ট ফেলাইছে। অন্য কারো মোবাইল দিয়ে ফোন দেওয়া যেতে পারে, তার আগে আমি ফোন দিয়ে নিই। ফোন দিলাম, একই কথা, ব্যস্ত আছে। আমি পাশের ফ্ল্যাটের একজনের কাছ থেকে মোবাইল নিয়ে নাম্বার টাইপ করে ফোন দিলাম। ফোন ঢুকলো। 2-3 বার দেওয়ার পর রিসিভ হলো। আসসালামু আলাইকুম। হ্যালো, কে? আমি কোনো কথা বলছি না। সুমাইয়ের কণ্ঠ শুনে আমার কি যে ভালো লাগছে। হ্যালো, কে? সুমাইয়া, আমি আনাস। তুই কেন ফোন দিছ? ফোন কেটে দিল। আমি আবার ডায়াল করলাম। প্লিজ প্লিজ সুমাইয়া, ফোনটা কেটো না প্লিজ, আমার কথা শোনো প্লিজ। তোর কি কথা শুনবো? তুই তো একটা প্রতারক, একটা ধোঁকাবাজ। শেষমেশ আমার মতো একজনকে তুই ধোঁকা দিলি। আল্লাহ তোর উপর গজব ফেলবে বলে দিলাম। তুমি সব কি বলছো? আমি কিচ্ছু বুঝতেছি না। হ্যালো সুমাইয়া, সুমাইয়া, হ্যালো হ্যালো, প্লিজ ফোনটা কাটিস না। আবার ফোন কেটে দিল। আমি আবার ডায়াল করলাম, ব্যস্ত আছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি মোবাইলটা দিয়ে দেই। বাসায় এসে ভাবতে লাগলাম, সুমাইয়ার হঠাৎ করে কি হয়ে গেল? আমি বলে প্রতারক, আমি তাকে ধোঁকা দিয়েছি। কি ধোঁকা দিয়েছি সুমাইয়া তোমারে আমি চিন্তা করতে লাগলাম, কখন থেকে সুমাইয়া এরকম হয়ে গেল। সুমাইয়ার মা বলল সকালবেলা কোথা থেকে জানিয়ে এসে নানির বাড়ি চলে যায়। তার মানে সকালে কিছু হয়েছে। কি হয়েছে সকালে? তাহলে কি সকালে সুমাইয়া আমার এখানে আসলে তো সাফার সাথে দেখা। সাফা কিছু বলছে যার কারণে সুমাইয়া এরকম করছে। সাফাই বোধহয় কিছু বলেছে যার কারণে সুমাইয়া এরকম করছে। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে পেয়ে গেলাম, দেখি কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আমি হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের করলাম। হাত ধরে টানছস কেন? তুই বাইরে আয়, তোকে বুঝাচ্ছি। বাইরে বের করে বললাম, তুই জানিস না তুই কি করছিস? আমি জানি তুই আমার কাছে আসবি। তুই সুমাইয়াকে কি বলছ? তাকে শুধু বলেছি তুই আমার এক্স, আর গতকাল রাতে আমরা খুব এনজয় করেছি। কেন বললি? কেন বললি? কেন কেন কেন? আমি কাঁদতে শুরু করলাম। কেন? ওই দিন রাতের বেলা আমাকে চর মারছস, আর আমিও বেশ্যা মাকি না? হ্যাঁ, আমি বেশ্যা? যা, তোর কাছে আমি বেশ্যা। তুই কেন এমন করলি? আমি তোর কি ক্ষতি করেছিলাম? তুই আমার কোনো ক্ষতি করছস না, বরং তুই আমার উপকার করছস। কিন্তু তুই আমারে চর দিলি কেন? আমি সব সহ্য করতে পারি, কিন্তু চর সহ্য করতে পারি না। সামান্য চর দেওয়াতে তুই আমার জীবনটা শেষ করে দিলি। আমি সুমাইয়াকে ভালোবাসতাম। ভালোবাসতি? এখনকার ছেলেরা বলে ভালোবাসে। তোর কি মনে হয়? দেখ, যা হবার হয়ে গেছে, এখন আমার আর কিছু করার নেই। তুই আর কি করতি? যা করার তো করেই ফেলছ। তাহলে আমি যাই? কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যা। আমি তাকে কষিয়ে চর দিলাম, দিয়ে বললাম, শোন, তুই একটা বেশ্যা, এটা এখন প্রমাণ করলি। তোর যেদিন ডিভোর্স হয়েছিল সেদিন যদি তুই তোর বাবা মার কাছে মাপ চাইতি, সব সময় যদি সবার আড়ালে থেকে আল্লাহর কাছে দোয়া করতি, আর সবসময় পর্দা করতি, তাহলে তুই আজকে নতুন স্বামী নিয়ে আর হয়তো বেবি নিয়ে সুখে থাকতি। না, তুই কি করছ? তুই রাস্তায় রাস্তায় মাগিদের মতো ঘুরে বেড়াইছ। যেখানে টাকা পাইছ সেখানে চলে গেছ, আর আমার মতো ছেলেদের ভালোবাসা নষ্ট করছ। তোর কি দরকার ছিল সুমাইয়াকে এটা বলার? সকালে আমাকে তুই 100টা চড় দিতি। সুমাইয়াকে এতগুলো কথা না বলে। তোর দুঃখ তো মাত্র শুরু। সামনে তোর জন্য নরক অপেক্ষা করছে, নরক অপেক্ষা করছে। এখনো সময় আছে ভালো হওয়ার। ভালো হয়ে যা। আর যেদিন তোর মনে হবে তুই আগের থেকে চেঞ্জ হয়ে গেছ, আগের থেকে ভালো হয়ে গেছ, তাহলে প্লিজ সুমাইয়াকে ফোন করে বলে দিস কথাগুলো তুই মিথ্যে বলছ। একশেষে কথাগুলো বলি। কোথা থেকে দুজন ছেলে এসে বললো, আনাস ভাই কোনো সমস্যা? না, আমি বাবা মা মারা যাওয়ার আগে এলাকার বস ছিলাম। আনাস বললে, আমাকে সবাই চিনে। বাবা মারা যাওয়ার পরে সব ছেড়ে দেই, কিন্তু এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে বিচার করার জন্য এখনো ডাক দেয়। এলাকায় পাওয়ার নাই বললে ভুল হবে, যেহেতু এই এলাকায় আমার জন্ম, তাহলে পাওয়ার তো থাকবেই। দুজনকে আমি চিনি, তারা আমার আগের ফ্রেন্ড ছিল, কিন্তু মা বাবা মারা যাওয়ার পর আস্তে আস্তে বন্ধু কমাতে থাকে।
আস্তে আস্তে শূন্যের কোঠায় আমার ফ্রেন্ড। এখন আমি একা চলি, আমি চলে আসি। বাসায় এসে সুমাইয়ের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া মামার বাড়ি চলে আসে আনাসের থেকে দূরে থাকতে। তার কারণ আনাস একটা ধোঁকাবাজ। সুমাইয়ার কেন জানি মনে হচ্ছে আনাস এরকম না। অচেনা একটা মেয়ের কথা শুনে আনাসকে যা ইচ্ছে তাই বলছে। ধুর খারাপ না হলেই বলছে। এখন যে করেই হোক আনাসকে ভুলে থাকতে হবে। কিভাবে কষ্ট করে 1 মাস চলে যায় মামার বাড়ি। এখন আর আনাসকে এত মনে পড়ে না, কারণ দোষটা তার। 6 সপ্তাহ পর সুমাইয়া বাড়ি যায়। সুমাইয়া মামার বাড়ি থেকে অফিস করছে। বাড়ি এসে সকালে বিকেলবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে আনাস। ভিতরটা কেমন যেন চিনচিন করে উঠল। সে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে আগে স্মৃতিগুলো মনে করতে থাকে। কে জানি কলিং বেল টিপ দিল। সুমাইয়ার মা গিয়ে দরজা খুলল। মা দেখে আনাস। বাবা, কি প্রয়োজন? আন্টি সুমাইয়া। সুমাইয়া, তোকে কে যেন ডাকছে। সুমাইয়া যায়, গিয়ে আনাসকে কাছ থেকে দেখে হৃদয়টা মোচড় দিয়ে ওঠে। কি চান আপনি? আপনি যে একটা প্রতারক। ওকে, আমি প্রতারক, আমি ধোঁকাবাজ, আমি তোমাকে ঠকাইছি। তাহলে ব্রেকআপ করতে চাও না? আপনার মতো প্রতারকের সাথে আমার কোনো রিলেশন ছিল না। প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। এখানে না, ছাদে চলো, প্লিজ প্লিজ। আপনার সাথে আমি ছাদে যাব? আপনি এটা ভাবলেন কি করে? প্লিজ আমাকে একা রেখে চলে যেও না। আমার জীবনে কেউ নাই। ভাবছিলাম তোমাকে আপন করে তোমার সাথে বাকি জীবনটা পার করে দেব। প্লিজ আমাকে একা রেখে চলে যেও না। এই 6 সপ্তাহের প্রত্যেকটা দিন আমি এখানে এসেছি। প্লিজ প্লিজ সুমাইয়া, চলো। ওকে, দাঁড়ান। সুমাইয়া ভিতর থেকে মোবাইলটা নেয়, ভালো করে একটা ওড়না পরে মেকআপ বানিয়ে, আর আনাসের সাথে ছাদে যায়। ছাদে গেলে আনাস বলে, তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি আমাকে 100% বিশ্বাস করো। তুমি এখন আর আমাকে বিশ্বাস করো না? বলেছিলাম, কিন্তু এখন না। তোমাকে এসব কথা সাফা বলছে, তাই না? না, আর কেনই বা করব? কারণ আপনি মেয়েদের সতীত্ব নোট করেন। আপনি কত মেয়েদের ধোঁকা দিয়েছেন, শেষমেশ আমাকে। তোকে আমি কোনো বিশ্বাস করব? শোনো, আমার কথা শোনো। সাফা হলো একটা বেশ্যা। সে আমাদের কাজ ফ্রেন্ড ছিল। ডিভোর্স হওয়ার পর থেকে সে রাস্তায় রাস্তায় বেশ্যাদের মতো ঘুরে বেড়ায়। ওই দিন রাতে, যেদিন সকালে তুমি আমার কাছে আসছিলে, তার আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল। তোমার সাথে কথা বলার পর সে আসে আমার এখানে, বলে ফ্রেন্ডের বাসা থেকে যাচ্ছে, বৃষ্টির জন্য যেতে পারছে না। তাই আমি তাকে ভেতরে এনে তাকে থাকতে দিয়েছি। সে রাতে অপকর্মের জন্য আহ্বান করে, কিন্তু তাকে আমি চড় দিয়ে রুম থেকে বের করে দিই। আর ওই ভেজা কাপড়গুলো? ওগুলো হলো গত রাতে বৃষ্টিতে ভিজে বাসায় আসছিল সেগুলো। বিশ্বাস করো, আমি একটা কথাও মিথ্যে বলিনি। নাইস স্টোরি। এভাবে গল্প বানিয়ে আর কত মেয়েকে ফাঁদে ফেলে ভোগ করছেন। আর এসব কথা বলো না, আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমার কথাগুলো বিশ্বাস করো। আপনার কথার মধ্যে আমার এক বিন্দু বিশ্বাস নাই। কে জানি সুমাইয়ার মোবাইলে কল দিল। সুমাইয়া ধরে আনাসের থেকে দূরে চলে যায়। আসসালামু আলাইকুম। কে? আমি সাফা। কেন ফোন করেছেন? আবার আনাসের নামে কিছু বলবেন? প্লিজ, বলার দরকার নেই। না, আনাসের নামে কিছু বলবো না। তাহলে কেন ফোন করলেন? আসলে ওই দিন সকালে সবগুলো কথা আমি মিথ্যে বলেছিলাম। কি? সব কথা আমি আপনার কাছে বানিয়ে বানিয়ে বলেছিলাম, কারণ গত রাতে সে আমাকে চড় দিয়েছিল। সেই রাগে আমি তার নামে সব বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছি, যাতে আপনার ব্রেকআপ হয়। কেন? সে কেন আপনাকে চড় দিবে? কারণ তাকে আমি রাতে অপকর্মে আহ্বান করেছিলাম, তার কারণে একটা চড় খাইছি। আর ওই ভেজা কাপড়গুলো রাতের বৃষ্টিতে ভেজা কাপড়। সুমাইয়া, আসলে তুমি তাকে এখনো চিনতেই পারো নাই, আর তোমারও ঠিক হয় নাই অন্য আরেকজনের কথা শুনে আনাসকে কষ্ট দেওয়া। সুমাইয়া, তুমি অনেক ভাগ্যবতী, কারণ তুমি আনাসের মতো একজন মানুষকে পেয়েছো। আমি আনাসকে চিনি, তার মতো ছেলে আমি আর দেখিনি। তুমি সত্যিই অনেক ভাগ্যবতী। তোমাকে মিথ্যে বলার জন্য আমাকে মাফ করে দিও। রাখি। আমি ভাবতেছি সুমাইয়া কার সাথে এতক্ষণ কথা বলছে, আবার কোনো বয়ফ্রেন্ড নাকি? কে জানি। আমি যে এখানে আছি বোধহয় ভুলেই গেছে। তাহলে কি সুমাইয়ার কথা শেষ?
তার মানে আমাদের সম্পর্ক শেষ। শেষ যেহেতু এখানে থেকে লাভ নাই, চলে যাই। আমি হাঁটা শুরু করলাম। আনাস ডাকে পেছনে তাকাই দেখি সুমাইয়া আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো, বলল, সরি আনাস, সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সরি, আমাকে মাফ করে দাও। আমি জানতাম একদিন তুমি সত্যি কথাটা জানবা। তোমার উপর আমার কোনো রাগ নাই, আমি এটাই চেয়েছিলাম তুমি আবার ফিরে এসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমিও। এখন নেকআপটা খোলো। সুমাইয়া নেকআপ খুলে আমি তাকে কিস করতে যাব, এমন সময় সে আমার মুখে হাত দিয়ে বলল, যা শয়তান, এখন না, প্লিজ একটু। বিয়ের দিন মন ভরে দিও। কবে বিয়ে করবে? তুমি কবে করবা? আমার মন চাচ্ছে এক্ষুনি করে ফেলতে। তোমাকে কিছু কথা বলা দরকার। বলো, আজ আমি তোমার সব কথা শুনবো। সে কথা শোনার জন্য তুমি বিয়ে না করতে পারো। তাহলে থাক, পরে বইলো। না, এখন বলবো। আচ্ছা বলো। আমি বিবাহিত। মানে হোয়াট? আমার একজন স্বামী ছিল, আমার আরো 3 বছর আগে বিয়ে হয়। তাহলে তোমার স্বামী কোথায়? মারা গেছে বিয়ের 1 মাস পর। তার মানে তুমি বিধবা? আমাকে আগে বলো না কেন? আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ তুমি আমাকে দাও নাই। ও আমি চিন্তায় পড়ে গেলাম, এতদিন একটা বিধবা মেয়ের সাথে রিলেশন করলাম। আমি বললাম, সময় সন্ধ্যা নেমে এসেছে, বাসায় চলে যাও। ওকে রাতে কল দিবা? ওকে। সুমাইয়া চলে যায়, আমি বাসায় আসি। বাসায় এসে আমার মাথায় চিন্তার রাজ্য। আমি একটা বিধবা মেয়ের প্রেমে পড়লাম। শিট শিট ফাক শিট। আমার আগেই তার কথাটা শোনা দরকার ছিল, তাহলে এতদিনে তাকে মানিয়ে নিতাম। না না, সুমাইয়াকে ভোলা সহজ না। আমি ভাবছিলাম আমি হব তার মুখ দেখা প্রথম ব্যক্তি, আমি হব তাকে কিস করা প্রথম ব্যক্তি। শিট শিট, তার জন্য এত কষ্ট করলাম, এখন তার ছেড়ে দেওয়া অসম্ভব। এমন সময় সুমাইয়ার কল। কি করো? কিছু না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। না না, কিসের কষ্ট? তোমার সাথে রিলেশন হওয়ার পর তো কষ্টের ভিতরে আছি। সরি, সব দোষ আমার। কারো দোষ নয়। তোমার যদি আমার ভালো না লাগে তাহলে থাক, আমি মেনে নিতে পারবো। সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমাকে জাস্ট কিছু সময় দাও। ওকে, রাখি, বাই। যতই কথা বলো সুমাইয়া, আমি তোমাকে ভুলতে পারবো না, আর ভোলা বোধহয় সম্ভব না। আমি শিট শিট। আমি ভাবলাম বিধবা হয়েছে তো কি হয়েছে, ধুর, সুমাইয়াকে ছাড়া আমি বাঁচবো না। সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসি। তাহলে সুমাইয়া আমার সিনিয়র বিধবা। সুমাইয়া, আমি বিয়ে করলে তোমাকেই করব। আমি সুমাইয়াকে কল্পনা করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম, গিয়ে কাজে মনোযোগ দিলাম। একজন লোক এসে বলল, বস আমাকে ডাকতেছে। আমি বসের অফিসে গেলাম। স্যার, কিছু বলবেন? বসো। আমি বসলাম। স্যার, দেখো, তুমি অনেকদিন ধরে এই অফিসে কাজ করছো, তুমি আমাদের বিশ্বাস অর্জন করেছো। তোমার কাজের প্রতি আমি অনেক খুশি। থ্যাংক ইউ স্যার। দেখো, আমাদের আর এরকম কোনো লোক প্রয়োজন নাই পিয়নের কাজ করার, তাই তুমি চাকরিটা ছেড়ে দিতে পারো। কিন্তু স্যার, আমার ভুলটা কি বলেন? তোমার কোনো ভুল নাই, আমাদের আর পিয়ন লাগবে না। ওকে স্যার, আমি চলে আসি। সেই রেস্টুরেন্টে গিয়ে বসলাম, কিছু ভালো লাগছে না। এমনই এক প্যারায় আছি, আর এক দিক দিয়ে চাকরিটা চলে গেল। সুমাইয়াকে একটা ফোন দেই। হ্যালো সুমাইয়া, কি করো? মাত্র গোসল করলাম। ভালো, একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আমার না চাকরিটা চলে গেছে। কেন? তাদের বলে আর পিয়ন দরকার নেই। তুমি এত টেনশন করছো কেন? আমি আছি না, আমি চাকরি করব, আর তুমি বাড়ির ভিতরে কাজ সামলাইবা। সত্যি? তুমি কি বাইরে বের হবা? এখন মাত্র কাজ থেকে আসলাম, খুব বোরিং লাগছে, এখন বের হতে পারবো না। ওকে বাই, রাখি। সুমাইয়াকে আজ রাতে প্রপোজ করব। টাকা পয়সা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ বাবা যে সম্পত্তি রেখে গেছে তা আমার নাতি পুতি সবাই বসে খেতে পারবে। কি রে দোস্ত, এখানে কি করছিস? কে আপনি? আর আমি কবে আপনার দোস্ত হইলাম? আমাকে চিনতে পারছস না? আমি সাফা। তুই এরকম বোরকা পরে পর্দা করতেছ, তোকে তো চেনাই যাচ্ছে না। তাহলে তুই নিজেকে চেঞ্জ করে ফেলছ? 2 মাস পর আমার বিয়ে। কি বলিস? তোর ওই দিনের কথা ভেবে আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আর আমি সাকসেসও হয়েছি। এক ছেলে আমাকে পছন্দ করছে। ভালো, বিয়ের দাওয়াত দিস। কেন দিব না, অবশ্যই। তোর জন্যই এইটুকু দোস্ত, তোকে অনেক ধন্যবাদ।
ওকে, কিছু খাবি? আমার না তাড়া আছে। কিসের তারা? বস, তোর সাথে কথা বলি। ওকে বল। তোর সুমাইয়ার কি খবর? ভালো। এই না বিধবা। বিধবা হইতেছস? কি হয়েছে? আমারও তাই কথা। তোকে কবে বিয়ে করবি? এখনো ঠিক করি নাই। তাড়াতাড়ি করে ফেল, নাহলে দেখবি পাখি ওড়াল দিবে। তাহলে আমি যাই, তুই যা, খাওয়ার খা, আমি পরে বিল দিয়ে দেবো। তুই যা। আমি বাসায় আসলাম, এসে কাপড় চেঞ্জ করলাম। সন্ধ্যা হলে পারফিউমটা দিয়ে একটু পর সুমাইয়া আসে। বাসার সামনে লাইটের আলোয় সুমাইয়াকে পরীর মতো লাগছিল। আসলে সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বললাম, আই লাভ ইউ সুমাইয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়েস ইয়েস, আমিও তোমাকে ভালোবাসি। সুমাইয়া ফুলের তোড়াটি নেয়, আমি দাঁড়াই। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে, আমি সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছুক্ষণ জড়িয়ে ধরার পর আমি আমার মুখ সুমাইয়ার ঠোঁটের কাছে নিতে থাকি। এবার সুমাইয়া কোনো বাধা দিচ্ছে না। একেবারে কাছে আনলে সুমাইয়া চোখ বন্ধ করে ফেলে। আমি হালকাভাবে তার ঠোঁটে আমার ঠোঁট লাগাই। সে আমার হাতগুলো শক্ত করে ধরে রাখে। 1 মিনিট পর ছেড়ে দেয়। প্লিজ, এখন আর না, আমি নিতে পারবো না। ওকে। এখন বলো, বিধবা মেয়েদের কেমন লাগে? সেটা আর কিছুদিন পর বলবো। কেন, কেমন লাগে বলো? সেটা আর কিছুদিন পর বলবো। ওকে, আমি যাই, না হলে বাবা কিছু বলবে। ওকে যাও, শীঘ্রই আমার বোন তোমার এখানে আসবে। যত তাড়াতাড়ি সম্ভব করো। ওকে। আমি সুমাইয়াকে বাই দিয়ে বাসায় চলে আসি। পরদিন মিমের বাড়িতে যাই। গিয়ে হাসানকে বলি, হাসান আমি বিয়ে করছি। কাকে? কবে? তোকে যে বলছিলাম সুমাইয়া। সুমাইয়ার সাথে সব ঠিকঠাক? শোন, তোকে আর মিমকে তাদের বাড়িতে যেতে হবে। গিয়ে তার আর আমার বিয়ের সম্পর্কে কথা বলতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। কবে যাব? আগামীকাল। ওকে। তাহলে আমি বাড়ি যাই, তুই আমাকে কল দিস। পরদিন হাসান আর মিম গিয়ে কথা বলে আসে। মেয়ে দেখার তারিখ ঠিক হয়। 2 দিন পর আমরা সবাই যাই সুমাইয়ার বাড়িতে। আমি গিয়ে সোফায় বসি, আমার পাশে হাসান আর মিম সুমাইয়ার কাছে গেছে। সুমাইয়া বাবা বলল, বাবা তোমাকে জানি কোথায় দেখছি। আঙ্কেল, আমি আনাস, আপনার বাসা দেখতে আসছিলাম। মনে পড়েছে, মনে পড়েছে। তুমি কি সুমাইয়াকে বিয়ে করে আমার বাসায় ভাড়া উঠবা? আমি হাসানের কানে কানে বললাম, কিছু বলো না। আসলে কি আঙ্কেল, আনাসের এমন একটা বাড়ি আছে, আর ওই দিন আনাস আপনার মেয়েকে দেখতে এসেছিল। বুঝছি, এজন্য তোমরা দুজন এতক্ষণ কথা বলছিলা। ঠিক ঠিক। আমি তো ভাবছিলাম মনে হয় বাসা ভাড়া নিবা। এই সময় আর মা সুমাইয়া মা আমাদের কিছু খাবার দেয়। একটু পর মিম সুমাইয়াকে সাজিয়ে নিয়ে আসে। আমি সুমাইয়ার দিকে হা করে তাকিয়ে আছি। সুমাইয়া একটা নীল কালার শাড়ি পরে, তাকে অপরূপ দেখাচ্ছে। সুমাইয়া সে তার মার পাশে বসে, তারপর আমাকে শরবত দেয়। আমি হাসানের কানে কানে বললাম, হাসান আজকে আমি বিয়ে করব। কি করে? তুই কাজে আনার ব্যবস্থা কর। আচ্ছা দেখি তার বাবাকে বলে। দেখ আঙ্কেল, আসলে আনা চাচ্ছে আজকেই বিয়েটা হয়ে যেতে। আঙ্কেল, আপনারা তো জানেনই শুভ কাজে দেরি নেই। অসুবিধা কি? আজকে যেহেতু তুমি বলেছো, তাহলে আমি বলি আজকেই হোক। আমি তাই বলি। আমিও তাই বলি। দেখো সুমাইয়া কি বলে। সুমাইয়া আজকে তোকে বিয়ে করতে যাচ্ছে। আসলে আমি আনাসের সাথে কথা বলতে চাই। কেন নয়, যাও। আমি আর সুমাইয়া একটা রুমে গেলাম। গেলে সুমাইয়া বলল, তোমার কি হয়েছে? আজকেই কেন বিয়ে করতে চাচ্ছ? কেন, তোমার কোনো সমস্যা? না। তাহলে? কৌতূহলবশত। শোন, এখন আমি তোমাকে দেখতে এসেছি। এখন আমি তোমাকে দেখে বলবো তোমাকে পছন্দ হয়েছে, তারপর বিয়ের তারিখ ঠিক হবে। কখন? 1-2 মাস পর। আমি এতদিন অপেক্ষা করতে করতে চাই না। কেন? কারণ তোমাকে আমি আজ নতুন রূপে দেখছি। তারপর এটা নিয়ে মানুষ কথা তুলবে না? তোমার আত্মীয় স্বজন? তাহলে কি করে? আমি চিন্তায় পড়ে গেলাম। সুমাইয়ার কতটা ঠিক? আত্মীয় স্বজন কি বলবে? তাদের না জানিয়ে বিয়ে করলে, দাওয়াত না দিলে না, সম্ভব না। তুমি ঠিকই বলেছ। তাহলে এখন যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। কতদিন? দেখি কতদিন করা যায়। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে বলে, যত তাড়াতাড়ি সম্ভব করো। তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। কোথায়? কি বলো, সত্যি? সত্যি। আমি আস্তে আস্তে সুমাইয়াকে ছেড়ে দেই। কোন জায়গায় খুলে বলো। আমার এক ক্লোজ
বান্ধবী এক কোম্পানির ম্যানেজার। 2 দিন আগে তার সাথে কথা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম তার অফিসে কোনো পোস্ট খালি আছেনি। সে বলল আছে। তারপর আমি তোমার সিভিটা দেই। তারপর আজ সকালে সে কনফার্ম করে চাকরি হয়ে গেছে। বলছে আগামীকাল থেকে জয়েন দিতে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এটা আমি তোমার জন্য এমনি করতাম। ওকে চলো সেখানে যাই। আমরা সেখানে দুজনে গেলাম। গিয়ে আমি বললাম আজকে বিয়ে হবে না, যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। ওকে, তুমি তাহলে কবে বলো? আঙ্কেল 1 সপ্তাহ পরে দিলে? এত তাড়াতাড়ি সম্ভব? তাহলে আপনিই বলেন। 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ দিলে ভালো হবে। ওকে, আমি পরের দিন অফিসে গিয়ে জয়েন করি। এভাবে 2 সপ্তাহ চলে যায়। আগামীকাল আমার আর সুমাইয়ার বিবাহ। আমার ঢাকার আত্মীয় স্বজন ও গ্রামের বাড়ির আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিই। খালি 2 জন বাদে। সেই 2 জন হলো আমার বাবা মা। আজ বাবা মার কথা অনেক মনে পড়ছে। মনে মনে আজ তোমরা 2 জন থাকলে কতই না আনন্দ হতো, কতই না ভালো লাগলো। হে আল্লাহ, পৃথিবীতে এত বাবা মা থাকতে তুমি আমার বাবা মাকে নিয়ে গেলে কেন? আমি বিকেলবেলা কবরস্থানে যাই। বাড়িতে অনেক মানুষ। আমি আসরের নামাজ পড়ে বাবা মার কবরের কাছে যাই, গিয়ে তাদের জন্য দোয়া করি। তারপর সন্ধেবেলা বাড়ি ফিরে আসি। আমার মন একটু ভালো না। মিম আমার মুখ দেখে জিজ্ঞেস করলো, ভাই তোকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে? মা বাবার কথা মনে পড়ছে, তাই এমন দেখাচ্ছে। মিম মা আর বাবার কথা শুনে কেঁদে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। মিম বলে, মা আর বাবা থাকলে কতই না আনন্দ হতো। হে আল্লাহ, আমার মা বাবার কি দোষ করছিল, তুমি তাদের দুনিয়া থেকে উঠায় নিলা। মিমকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকি। একটু পর জাকিয়া আসে। মা, মামা তোমরা কাঁদছো কেন? তোমার নানা নানির জন্য। তার জন্যই। আসো, কোলে আসো। আমি জাকিয়াকে কোলে করে ছাদে নিয়ে যাই। ছাদে জাকিয়ার কিছুক্ষণ পাকনা কথা শুনে আমি হাসতে লাগলাম। সুমাইয়া ফোন দেয় ভিডিও কলে। আমি কিছুক্ষণ সুমাইয়ার সাথে কথা বলি। রাতের বেলা গায়ে হলুদ দেয়। আমাদের বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। সুন্দর করে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। আমি একটু পর বাসর ঘরে ঢুকবো। আমি বাইরে হাঁটাহাঁটি করে বাসর ঘরে ঢুকলাম। দেখি সুমাইয়া ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটা উঠাই। এত দেরি করলা কেন? কোথায়? আচ্ছা আনাস, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। শুনো, আজ থেকে আমি তোমাকে সংক্ষিপ্তভাবে সুমু ডাকবো। ওকে, অনেক গরম করছে, গয়নাগুলো খুলে দাও। কোথায় গরম? যা শয়তান, খুলে দাও। আমি আস্তে আস্তে সুমাইয়ের গয়নাগুলো খুলে দিই। আমার হাতে স্পর্শে সুমাইয়ের কি জানি হয়। আমার মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। অনেকক্ষণ পরে ছাড়লে আমিও। এর অনেকদিন পর একদিন অফিস থেকে এসে বললাম, সুমো 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত বানিয়ে দাও, চিনি বাড়িয়ে দিও। সুমো রান্নাঘর থেকে এসে বলল, কেন তুমি না ঠান্ডা পানি খাও না, চিনিও না খাও না? আরে ওই সময় তো তোমাকে পটানোর জন্য করেছিলাম। যা শয়তান। সুমো এসে আমাকে বালিশ দিয়ে মারতে থাকে। আমি বালিশ ধরে তাকে কাছে এনে ঠোঁটের ভিতরে ঠোঁট লাগিয়ে দিই। 4 মিনিট পর ছেড়ে বললাম, এবার হবে। হবে। সুমো রান্নাঘরে চলে যায় শরবত আনতে।